আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং যুক্ত করতে পারেন নিজেকে আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন নিয়মিত ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমরা নিয়ে আসছি আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য আলাদা ও এক্সক্লুসিভ কিছু গল্প, যেগুলো শুনতে পাবেন শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সরা। তাই আর দেরি না করে এক্ষুনি নিজেকে যুক্ত করুন আমাদের এক্সক্লুসিভ গ্রুপের মধ্যে এবং শুনতে থাকুন আমাদের এক্সক্লুসিভ গল্পগুলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন আরও একটি দুর্দান্ত গল্প। আজ থেকে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে শুরু হচ্ছে আরও একটি অসাধারণ সিরিজ, একটি কল্পবিজ্ঞান আশ্রিত অ্যাডভেঞ্চার সিরিজ, প্রফেসর বৈদুর্য লাহা। আজ শুনবেন এই সিরিজের প্রথম গল্প ইনকা সভ্যতার সন্ধানে। আজকের গল্প পাঠ ও প্রফেসর বৈদুর্য লাহার চরিত্রে আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সুলেখিকা কনক বসুর কলম থেকে প্রফেসর বৈদুর্য লাহা সিরিজের প্রথম গল্প ইনকা সভ্যতার সন্ধানে। এই গল্পে লিখিত ইনকা সভ্যতার কথা সম্পূর্ণ ইতিহাস ভিত্তিক এবং সত্য। তবে গল্পের চরিত্র ঘটনা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। পৃথিবীতে আশ্চর্যের কত কী না আছে। মরুভূমি মানেই আমাদের মনে যে ধারণা হয় তা হলো বালিয়াড়ি, কিন্তু প্রফেসর বৈদুর্য লাহা আর প্রফেসর আদিদেব এখন যে মরুভূমিতে রয়েছেন সেখানে ছিটে ফোঁটাও বালি নেই, শুধু আছে কিছু ঝুলন্ত পাথর। আর সেই পাথরের গায়ে ইনকা সভ্যতার স্মৃতিস্বরূপ কিছু দাগ তারা বহন করে চলেছে। প্রফেসর লাহা সেগুলোকে পরীক্ষা করে বেশ বুঝেছেন যে এগুলো সাধারণ কোনো দাগ নয়, এর সাথে মহাজাগতিক কিছুর সম্পর্ক রয়েছে। তাই তিনি আজ তার তৈরি করা অত্যাধুনিক যন্ত্র, যার নাম স্পেসোফোন, সেটিকে নিয়ে এসেছেন এই দাগগুলো পরীক্ষা করার জন্য। স্পেসোফোনকে এই দাগগুলোর ওপর দিয়ে নিয়ে আসতেই একটা অদ্ভুত রকমের রেডিয়েশন সেখানে ধরা পড়ে। প্রফেসর লাহা চমকে উঠে চোখ কুঁচকে আকাশের দিকে চেয়ে থাকেন কিছুক্ষণ। তার ঝোলা থেকে দূরবীন বার করে তাতে চোখ এঁটে আরও কিছুক্ষণ পরীক্ষা চালান। তারপর হঠাৎই উত্তেজনায় লাফিয়ে উঠে প্রফেসর আদিদেবকে বলেন, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, আমার অনুমান সম্পূর্ণ সঠিক। এগুলো সাধারণ দাগ কিছুতেই নয়, এগুলো বাইরে থেকে আসা স্পেসশিপের জন্য দিক নির্ণয়ের কিছু ইঙ্গিত। এখনকার অক্ষাংশ বা দ্রাঘিমাংশের সাথে এর অনেকটা মিল রয়েছে। বুঝতে পারছো আদি, আমরা কি আবিষ্কার করে ফেলেছি? আদিদেব বিস্মিত হয়ে বলেন, বলো কি? তাহলে তো তোমার অনুমানই ঠিক, কিন্তু তুমি বুঝলে কি করে? উত্তেজনায় এক প্রকার চিৎকার করে প্রফেসর লাহা বলেন, ওই ওই কান পেতে শোনো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তারা আসছে, আবার ফিরে আসছে। আদি! সাহারা মরুভূমি থেকে ফেরার পর প্রায় 3টে বছর কেটে গেছে মাঝে। প্রফেসর বৈদুর্য লাহা এখন দেশ বিদেশের বৈজ্ঞানিক মহলের এক অন্যতম নাম। তার প্রচেষ্টায় স্পেসশিপ পাওয়া গেছে এবং সেটিকে পৃথিবী থেকে নিক্ষেপ করে মহাকাশের অদ্ভুত সব রোমহর্ষক তথ্য আবিষ্কার করে চলেছেন বৈজ্ঞানিকরা। প্রফেসর নিজে অবশ্য সেটাকে এখনও আরও উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ওদিকে তার ব্যালেন্সড ডায়েট বিস্কিটের সাথে তিনি একটি তরল বানিয়েছেন। এটা নাকি শরীরের আর্দ্রতা আর ইলেকট্রোলাইট ব্যালেন্সের সাথে সাথে মস্তিষ্কের স্ট্রেস লেভেল নির্ণয় করে মানুষের চোখে ঘুম এনে দিচ্ছে। তবে এত সব কিছুর মাঝে আরও একটা যন্ত্র তিনি আবিষ্কার করেছেন, যার নাম স্পেসোফোন। স্পেসোফোনের কাজ অনেকটা আমাদের বর্তমান যুগের টেলিফোনের মতো। তবে স্পেসোফোন কাজে লাগিয়ে তিনি বাইরের জগতের বেশ কিছু অস্তিত্বের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছেন। এটি তার অন্যতম কালজয়ী সৃষ্টি হতে চলেছে। আর এই যন্ত্রটার জন্য তার বিশ্বজোড়া খ্যাতিও কম কিছু হয়নি। একদিন সকালে প্রফেসর লাহা রোজগার মতোই তার স্পেসোফোন নিয়ে কিছু কাজ করতে বসেছেন। ঠিক তখনই তার একমাত্র বন্ধু
প্রফেসর আদিদেব তাকে বলেন, বুঝলে বন্ধু, মনে হচ্ছে তোমার এই যন্ত্রটিকে নিয়ে একবার পাড়ি দিতে হবে বহু দূরে। যতদূর বুঝতে পারছি তোমাকে ছাড়া এই রহস্যের সমাধান কেউ করতে পারবে না। স্পেসোফোন থেকে মুখ তুলে প্রফেসর লাহা বললেন, বাবা, হ্যাঁ, ইতিহাস ছেড়ে তুমি এখন গোয়েন্দাগিরিতে নেমেছো নাকি? না, আসলে বললে না রহস্যের সমাধান, তাই বললাম আর কি। তা কোথায় যেতে হবে? ইতিহাস ইতিহাস কোনো অংশেই তো রহস্যের থেকে কম নয়। ভাবো তো একবার, কেমন করে পৃথিবীর বুকে এত রকম সভ্যতার সৃষ্টি হয়েছে। এক এক সভ্যতা, তার এক এক রকম নিদর্শন আর বৈচিত্র্য। আবার কোনো এক রহস্য বলে এই সমস্ত সভ্যতা ধূলিসাৎ হয়ে গিয়েছে একেবারে। এখন মাটির পরও তার রহস্যের জাল সরাতে সরাতে তাদের সম্পর্কে কত অজানা তথ্য বেরিয়ে আসছে আমাদের সামনে। তাহলে এগুলো কি রহস্য নয়? হ্যাঁ? একটু অধৈর্য হয়ে প্রফেসর লাহা বললেন, আচ্ছা বুঝেছি প্রফেসর, ইতিহাস বড়ই রোমাঞ্চকর ও রহস্যজনক বিষয়, কিন্তু আমার মতো বিজ্ঞানপ্রেমীকে ইতিহাসের মধ্যে জড়ানো কেন? হ্যাঁ, আর যেতেই বা হবে কোথায়, একটু স্পষ্ট করে বলো দেখি। গলা পরিষ্কার করে প্রফেসর আদিদেব বলেন, সেই সুদূর দক্ষিণ আমেরিকার পেরুতে। প্রফেসর বৈদুর্য লাহার চোখে কৌতূহলী দৃষ্টি। ওনার কৌতূহল মেটাতে আরো পরিষ্কার করে প্রফেসর বললেন, ইনকা সভ্যতার নাম শুনেছ? প্রফেসর লাহা একটু অন্যমনস্কভাবে বলেন, হ্যাঁ, তা খানিক জানা আছে বই কি, তবে সবটাই পুঁথিগত বিদ্যা, আর তোমার চেয়ে এ বিষয়ে খানিক কমই জানি। তো সেখানেই যদি যেতে হয়, তুমি সেই গল্প খানিক বলো, আর আমাকেই বা তোমাদের ইতিহাসের সাথে কেন জড়াচ্ছ সেটাও একটু খোলসা করে বলো দেখি। একটু খুশি হয়ে একটা লম্বা শ্বাস নিয়ে প্রফেসর আদিদেব শুরু করলেন ইনকা সভ্যতার ইতিহাসের ইতিবৃত্ত। অ্যান্ডিয়ান পর্বতকে কেন্দ্র করে 1438 থেকে 1533 সাল পর্যন্ত ইনকারা পশ্চিম দক্ষিণ আমেরিকার একটি বৃহৎ অংশকে অন্তর্ভুক্ত করে রেখেছিল। বিজয় এবং শান্তিপূর্ণ আত্মীকরণ পদ্ধতি ব্যবহার করে তারা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল। নৃতাত্ত্বিক গর্ডন ম্যাকিয়ান লিখেছিলেন যে ইনকারা চাকা, প্রাণী, লোহা বা ইস্পাত সম্পর্কে কোনো রকম জ্ঞান, এমনকি লেখার কোনো পদ্ধতি ব্যবহার না করেই মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যিক রাজ্যগুলির মধ্যে একটি তৈরি করতে সক্ষম হয়েছিল। ইনকা সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এক স্মারক স্থাপত্য, বিশেষ করে পাথরের কাজ, সাম্রাজ্যের সমস্ত কোণে পৌঁছে যাওয়া বিস্তৃত রাস্তার নেটওয়ার্ক, সূক্ষ্মভাবে বোনা টেক্সটাইল, যোগাযোগের জন্য গিঁটযুক্ত তারের ব্যবহার যাকে বলে কুইপু, এবং কঠিন পরিবেশে কৃষি উদ্ভাবন ও উৎপাদন সংস্থা এবং ব্যবস্থাপনা, এই সব কিছুই জনগণকে কাজ করতে উৎসাহিত করে তোলে। ইনকা সাম্রাজ্য মূলত অর্থ ছাড়াই কাজ করত। পরিবর্তে ব্যক্তি, গোষ্ঠী এবং ইনকা শাসকের মধ্যে পারস্পরিকতার উপর ভিত্তি করে পণ্য ও পরিষেবার বিনিময় হতো। ইনকা শাসকগণ, যারা তাত্ত্বিকভাবে উৎপাদনের সমস্ত উপায়ের মালিক ছিলেন, তাঁরা তাদের প্রজাদের জন্য ভূমি ও পণ্যের প্রবেশাধিকার প্রদান করতেন এবং উৎপাদনের ভোজের খাবার ও পানীয় সরবরাহ করতেন। অনেক স্থানীয় দেবতার উপাসনা ইনকা সাম্রাজ্যে প্রচলন ছিল, যার বেশিরভাগই স্থানীয় পবিত্র হুয়াকাল সম্পর্কিত।
কিন্তু ইনকারা বিশেষত সূর্য উপাসনাকে উৎসাহিত করেছিল। তাদের সূর্য দেবতা অন্যান্য ধর্মের ওপরে সার্বভৌমত্ব আরোপ করেছিল। ইনকারা তাদের রাজা অর্থাৎ সাপা ইনকাকে সূর্যপুত্র বলে মনে করত। এক নাগারে এতগুলো কথা বলে একটু হাঁফিয়ে যান প্রফেসর আদিদেব। টেবিলে রাখা জলের গ্লাস থেকে কিছুটা জল খেয়ে একটু দম নিয়ে নেন তিনি। সেই ফাঁকে প্রফেসর লাহা বলেন, আমি এখনো বুঝতে পারছি না আদি, এর মধ্যে আমাকে কেন তোমার দরকার পড়ছে। তাকে থামিয়ে দেন প্রফেসর আদিদেব। একটু সবুর করো হে বাবু, বলছি সবটা। তারপর আবার একটা লম্বা শ্বাস নিয়ে তিনি বলতে শুরু করেন। ইনকার শিল্পকলার মধ্যে স্থাপত্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের টেক্সটাইলগুলি স্থাপত্যের মোটিভগুলিকে কিন্তু প্রতিফলিত করে। সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ছিল মাচ্চু পিচ্চু, যা ইনকা ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত হয়েছিল। প্রধান ইনকা কাঠামোগুলি পাথরের খণ্ড দিয়ে তৈরি করা হয়েছিল। তুমি বিশ্বাস করবে না, এগুলি একসাথে এত ভালোভাবে ফিট করা যায় যে ওগুলিকে টলানো অসম্ভব। এই নির্মাণগুলি শতাব্দী ধরে টিকে আছে। তাদের টিকিয়ে রাখার জন্য মর্টার ব্যবহার করা হয়নি। এই প্রক্রিয়াটি প্রথমে পুকারা জনগণের দ্বারা দক্ষিণে টিটিকাকা হ্রদে এবং পরে টিওয়ানাকু শহরে, যা এখন বলিভিয়ায় অবস্থিত, সেইখানে ব্যবহৃত হয়েছিল। নিচে শিলাগুলির অঙ্গাগী ভাগের অবস্থান এবং অবলতা তাদের অসাধারণভাবে স্থিতিশীল করে তুলেছে। আবার একটু শ্বাস টেনে প্রফেসর আদিদেব বলেন, কিন্তু একদিন জানা গেল যে ইনকারা নাকি লিখতে জানতো না। নিজেদের মধ্যে যেই ভাষায় তারা কথা বলতো তা হরফে প্রকাশ করতে পারত না। সম্প্রতি ইনকাদের সম্পর্কে এই ধারণাটি বদলে গিয়েছে। এক কলেজ ছাত্র তার শিক্ষকের সাহায্যে ইনকাদের ভাষা কিংবা তথ্য প্রকাশের অদ্ভুত মাধ্যমের খোঁজ পেয়েছে। নিজেদের যাবতীয় তথ্য তারা নাকি হরফে না লিখে সুতোয় গিঁট বেঁধে প্রকাশ করত। প্রফেসর আদিদেব আবার একটু থেমে দম নিয়ে প্রফেসর লাহার উদ্দেশ্যে বললেন, তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি পাথরের গায়ে এক অদ্ভুত আঁচড় কাটার দাগ, যেগুলো এত বছরেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যে প্রজাতি লোহা ব্যবহার করতে জানতো না, তাদের পক্ষে এত ধারালো দাগ কাটা সম্ভব কিভাবে হতে পারে, বা তারা কেনই বা কেটেছিল, সেগুলি তোমাকে পরীক্ষা করে দিতে হবে। তাছাড়া আরো আশ্চর্য বিষয়, যারা চাকার ব্যবহার জানতো না, তাদের পক্ষে পাহাড়ের অত উপরে কিভাবে এত বড় একটা শহর তৈরি করা সম্ভব হয়েছিল, ঠিক কোন উপায় তারা পাহাড়ের অত উপরে নির্মাণ কার্যের সামগ্রী নিয়ে গিয়েছিল, এইসব অজানা সমাধানও তোমাকেই করতে হবে। এতক্ষণ বেশ মন দিয়ে সব কথা শুনছিলেন প্রফেসর লাহা। তিনি এবার গম্ভীর হয়ে বললেন, কিন্তু এদের ভাষা একেবারেই কিছু বোঝা না গেলে তো পুরো ব্যাপারটাই বড় কঠিন বলে মনে হচ্ছে। তা ওই দড়িতে গিঁট বাঁধা ভাষার বোঝার কি কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। আমাদের সাথে ভাষাবিদের একটা বড় দলও যাবে। এখন দেখা যাক কি হয়। তাদের কথোপকথনের মাঝে প্যারামিটার আর ভেরিয়েবলও নিজেদের মধ্যে যান্ত্রিক উপায়ে কথোপকথন সেরে ফেলেছে। তারা যদি মানুষ হতো, এই মুহূর্তে তাদের মুখে ফুটে উঠত এক স্বতঃস্ফূর্ত হাসি, কারণ তারা ভালোই জানে যে তাদের ফেলে প্রফেসর দুজন কখনোই কোথাও যাবেন না। তবে যন্ত্রমানব তো আর হাসি ফুটিয়ে তুলতে পারে না, বরং প্যারামিটার তার বুকের সামনের প্যানেলে মাচু পিচু শহরের আর ইনকা সভ্যতার কিছু পুরনো ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করে। প্রফেসর আদিদেব অবাক হয়ে বলেন, হ্যাঁ, আরে
এ কি করে সম্ভব হলো প্যারামিটারের পক্ষে? যোজন খানেক দূর থেকে কি করে এই ছবি নিয়ে এলো? হালকা হেসে প্রফেসর লাহা বললেন, একে বলে আপগ্রেডেশন, বুঝলে ভাই। প্যারামিটারের মধ্যে এখন এমন কিছু নির্দেশ ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা কাজে লাগিয়ে সে যে কোনো জায়গার যে কোনো সময়ের ছবি বা তথ্য নিয়ে আসতে পারে। আমার অনুমান যদি সম্পূর্ণ নির্ভুল হয় তবে এই প্রযুক্তি খুব শীঘ্রই পৃথিবীতে সকলেই ব্যবহার করতে পারবে। শুধু প্যারামিটার নয়, ভেরিয়েবলও কিন্তু এখন এই সব কিছুই করতে পারে, তবে তাদের সাহায্য করে এই আমার স্পেশাল স্পেসোফোন। প্রফেসর লাহার নতুন সৃষ্টি দেখে বিস্ময়ে হতবাক হয়ে রইলেন প্রফেসর আদিদেব। তাকে অবাক হয়ে চুপ করে থাকতে দেখে সামান্য হেসে প্রফেসর লাহা বলেন, আমি কিন্তু বেশ এক্সাইটেড এই অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য। তা আমরা যাচ্ছি কবে? আর টিমকেও তো বলতে হবে, আমার যাওয়ার ব্যবস্থা করতে হবে। অজানাকে জানার, অদেখাকে দেখার আগ্রহে প্রফেসর লাহা উত্তেজনায় প্রায় লাফিয়ে ওঠেন। প্রফেসর আদিদেব এবার হেসে উঠে বলেন, তুমি শুধু তোমার টিমকে খবর দাও, বাকি ব্যবস্থা আমি করে নেব। কথা মতো যাওয়ার সমস্ত আয়োজন করে ফেললেন প্রফেসর আদিদেব। যেদিন যাওয়া ঠিক হয় তার আগের দিন সন্ধে থেকেই তাদের বাড়িতে দুজন প্রফেসরের নিজ নিজ টিমের লোকজনেরা জমায়েত হতে থাকেন। তারা সকলেই তাদের দরকারি জিনিসপত্র, ব্যাগ গুছিয়ে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। সামনে এখন তাদের অনেক বড় কাজ। তবে গন্তব্যে পৌঁছানোটাও নেহাত কম বড় কাজ নয়, কারণ মাচু পিচু শহর এতটাই উঁচুতে যে তাদের হেলিকপ্টার বা প্যারাসুটের সাহায্য নিতেই হবে। প্রফেসর লাহা ঠিক করেন প্রথমে তারা যাবেন, তারপর দরকার বুঝে প্যারামিটার, ভেরিয়েবল এবং স্পেসোফোনকে নিয়ে যাবেন। সামান্য শুকনো খাবার সাথে রাখলেও প্রফেসরদের জন্য ব্যালেন্স ডায়েট বিস্কিট আর প্রফেসর লাহার তৈরি নতুন পানীয় পর্যাপ্ত পরিমাণে গুছিয়ে নেন তারা। কাল খুব ভোরেই সকলে মিলে রওনা হবে সেখানে, তাই আজ রাতে সকলের বিশ্রাম ভীষণ দরকার। রাতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার থেকে একটুর জন্য রেহাই পান সকলে। একটা ছিঁচকে চোর না বুঝেই স্পেসোফোনকে হস্তগত করতে এসেছিল মাঝরাতে। সে এক হুলস্থুল কাণ্ড। আজ প্যারামিটার আর ভেরিয়েবল না থাকলে যে কি ভয়ানক দুর্ঘটনা ঘটে যেত কে জানে। প্রফেসর আদিদেব এই স্পেসোফোনের জন্যই প্রফেসর লাহাকে তার এই অভিযানে সামিল করেছেন। স্পেসোফোন চলে গেলে হয়তো তাদের এই অভিযানে এখানেই ইতি টানতে হতো। তবে সব কিছুর মধ্যে প্রফেসর লাহা কিন্তু অবিচল। তিনি একবার শুধু ঘুম জড়ানো চোখে সমস্ত ব্যাপারটা দেখে সামান্য একটা বিরক্তিকর আওয়াজ করে আবার ঘুমিয়ে পড়েন। বাকিদেরও নিশ্চিন্তে শুয়ে পড়তে বলেন। তার এমন উদাসীনতার কারণ জানতে চাওয়ায় তিনি উত্তর করেন, বাড়িতে প্যারামিটার আর ভেরিয়েবলের মতো প্রহরী থাকতে খামোকা আমি জেগে বসে থাকতে যাব কেন? কমরাত জেগে তো আর তাদেরকে ট্রেনিং দিইনি। এই আজকের মতো রাতে ভালো করে ঘুমো বলেই তো সেই রাতগুলো জেগে কাটিয়েছিলাম, তাই না? কথাগুলো বলেই তুড়ি মেরে একটা হাই তুলে তিনি নিজের ঘরে চলে যান। গৃহকর্তাই যদি এমন উদাসীন হয় তাহলে আর বাকিরা জেগে থেকে করবেটা কি? সকলে চলে যায় নিজেদের ঘরে। শুধু স্পেসোফোনকে বুকের কাছে আগলে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকেন প্রফেসর আদিদেব। তার মাথায় বেশ কিছু প্রশ্ন জেগেছে এখন। এই পাড়ায় শুধু নয়, আশপাশের এলাকায় সকলেই জানে তাঁরা দুজনেই সংসারবিহীন আধখ্যাপাটে প্রফেসর। তাদের না আছে সোনা, না আছে টাকা পয়সা তেমন হিসেব। অবশ্য তাদের বাড়িতে প্যারামিটার, ভেরিয়েবল বা স্পেসোফোনের মতো অতি মূল্যবান কিছু যন্ত্র রয়েছে, তবে সেগুলো সাধারণ মানুষের জন্য একেবারেই অকেজো। আর আছে তাদের বেশ কিছু থিসিস পেপার। তবে কি চোর নিতান্তই ভুল করে সেখানে এসে গেছে, নাকি সত্যিই কোনো মতলবে তাকে এখানে পাঠানো হয়েছে? তার একটু আফসোস হয়। ইস, যদি প্যারামিটার আর ভেরিয়েবল চলতে ফিরতে পারতো তাহলে শুধুমাত্র সিগন্যাল না দিয়ে হয়তো চোরের পিছু নিয়ে তাকে ধরেও ফেলতে পারতো। একটা শ্বাস ফেলে তিনি ভাবেন, কাল সকালে লাহাকে তাঁর এই ভাবনার কথা বলতে হবে। নিশ্চয়ই তার মাথা থেকে এই উপায়টা বেরোবে ভবিষ্যতে।
স্পেসোফোনকে নিজের জায়গায় রেখে প্যারামিটার আর ভেরিয়েবলের দিকে একটা ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে চলে যান নিজের ঘরে। তার চোখের ভাষা পড়ে ফেলে প্যারামিটার আর ভেরিয়েবল। তাদেরকে আরেকটু সতর্ক হয়ে থাকতে হবে। কোনো মতেই স্পেসোফোনকে হাতছাড়া করলে চলবে না। মাচু পিচু পেরু দেশের কুজকো অঞ্চলের উত্তর অংশে অবস্থিত। সেখানে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের হেঁটে যেতে লাগে 3 থেকে 4 দিন। তবে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক যখন সেখানে তার দলবল নিয়ে উপস্থিত, সেখানে সরকার থেকে একটা প্যারাসুটের বা হেলিকপ্টারের ব্যবস্থা রাখবে না, তাও কি হয়? ঠিক হলো প্রফেসর লাহা ও প্রফেসর আদিদেব এবং তাঁদের দলের কয়েকজন, আর অবশ্যই ভাষাবিদদের কিছুজন মিলে আজ পাড়ি দেবে মাচু পিচু শহরে। বাকি সকলেই থাকবে নিচে। আজ প্যারামিটার, ভেরিয়েবল বা স্পেসোফোন কাউকেই নিয়ে যাওয়া হবে না। দরকার বুঝে ব্যবস্থা করে তাদেরকে কাল আনিয়ে নেওয়া হবে। আগে তারা চাক্ষুষ দেখে আসুক রহস্য কতটা গভীর। পাহাড়ের চূড়ায় মাচু পিচুতে পৌঁছে সত্যিই অবাক হতে হয়। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট এই শহরের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। তাছাড়া এখানকার ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন। পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপত্যগুলো হচ্ছে ইন্তিওয়াতানা, সূর্য মন্দির ও 3 জানলা ঘর ইত্যাদি। বেশ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকেন সকলে। জায়গাটির মাধুর্যে যেন সকলেই বিস্মিত। সকলের সম্বিত ফেরে প্রফেসর লাহার উৎসাহিত কণ্ঠস্বরে। তিনি বলেন, এটা তো মনে হচ্ছে সোনার ক্লক। ভাবা যায় এত বছর আগেও এত উন্নত প্রযুক্তির প্রয়োগ হয়েছিল। সকলের কৌতূহলী দৃষ্টি একসাথে তাঁর দিকেই। দেখে তিনি বলেন, একটু ভালো করে দেখো, এই পাথরগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে শীতকালে এগুলো সরাসরি সূর্যের দিকে নির্দেশ করে। একে সূর্যের আঁকড়াবিন্দুও বলা যেতে পারে। মনে হচ্ছে বছরের কোনো বিশেষ দিনের মাঝামাঝি সময় সূর্য ইন্তিওয়াতানা পাথরের একেবারে ওপরে থাকে, ফলে এর কোনো ছায়া তৈরি হয় না। প্রকৃতপক্ষে ইন্তিওয়াতানা একটা মহাকাশ ঘড়ি। যদি একবার এদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যেত তাহলে একটু সুবিধে হতো, কিন্তু সেই দড়ি বাঁধা লিপি কতটা উদ্ধার করা যাবে সেটাই চিন্তার। দেখা যাক, বাকিরা এলে নিশ্চয়ই কোনো উপায় বেরিয়ে যাবে। আবার খানিক ঘুরে ফিরে বেড়ানোর পর সকলে দেখতে পেল সেই ইনকা লাইনগুলো। পাথরের ওপর বিচিত্র কিছু কাটা দাগ। প্রায় 80 কিলোমিটার লম্বা ও 500 বর্গ কিলোমিটার বিস্তৃত শুষ্ক নাজকা মালভূমি অঞ্চলে মাটির ওপর টানা বিশাল বিশাল সরল রেখা এবং তার সমন্বয়ে অঙ্কিত এইসব জ্যামিতিক চিত্র ও নানা পশু পাখির ছবি। প্রফেসর আদিদেব স্বয়ং এবং তার টিমের বিশেষজ্ঞরা পরীক্ষা করে অনুমান করেন যে এই দাগগুলো খ্রিস্টপূর্ব 500 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে অঙ্কিত। মরুদ্যানের মাঝ বরাবর চলেছে একটি লম্বা সরল রেখা, যার দুপাশ বেয়ে একটি নির্দিষ্ট দূরত্বের পর পর রয়েছে কিছু সমান্তরাল রেখা। সেখানে বিপুলায়তন ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, সামন্তরিক এরকম অনেক জ্যামিতিক নকশা রয়েছে। এছাড়া আছে প্রায় 100 থেকে 150 বর্গফুট প্রশস্ত স্থান জুড়ে আঁকা নানা রকম জন্তু, জানোয়ার, পাখি, পোকামাকড় ইত্যাদি। জ্যামিতিক নকশাগুলোর রেখা যেখানে টানা হয়েছে সেগুলো এক চুল এদিক ওদিক না হয়ে চলে গেছে মাইলের পর মাইল। প্রতিটা রেখায়, নকশায় যেন অতি সূক্ষ্ম হিসাব রক্ষা করা হয়েছে। বিভিন্ন প্রাণীর নকশার মধ্যে রয়েছে মাকড়সা, পাখি, 9 আঙুল বিশিষ্ট বানর, মাছ এবং সরীসৃপ জাতীয় প্রাণীদের বিরাট বিরাট প্রতিকৃতি। এমনকি রয়েছে অনেক সামুদ্রিক মাছ, যেমন তিমির প্রতিকৃতি। ড্রেসডেনের জার্মান গবেষিকা মারিয়া রাইখা এরকম 50টি চিত্র ও 1000টিরও বেশি রেখা আবিষ্কার করেছেন, যাদের কোনো কোনোটি 20 কিলোমিটার পর্যন্ত লম্বা। প্রফেসর আদিদেব খুব চিন্তিত হয়ে বললেন, তবে আমি যতটুকু বুঝতে পারছি, লাইনগুলো কিন্তু সব একই সময় কাটা নয়। কিছু দাগ এমন রয়েছে যেগুলো বেশ পুরনো। আমি যতটুকু জানি, ইনকা সভ্যতার আগেও
এই অঞ্চলে নাজকা সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু তারাই বা কিভাবে এই এত শুল্ক পাথুরে মরুভূমিতে লোহা ছাড়া এই দাগগুলো কেটেছিল? কেনই বা কেটেছিল? এখন সবটাই পরীক্ষার ওপরেই নির্ভর করছে। ভাষাবিদদের মধ্যে সবচেয়ে প্রবীণ অধ্যাপক প্রফেসর রুদ্র বলেন, আমার মনে হয় যদি আমরা ওদের দড়িতে গিঁট দেওয়ার ভাষা খানিকটা বুঝতে পারি, তবে আমাদের সামনে রহস্যের খানিকটা সমাধান হয়ে যাবে হয়তো। পেরু সরকার থেকে আমার কাছে যে স্যাম্পেলটা পাঠানো হয়েছিল সেটা স্টাডি করে আমি কিছু জিনিস বুঝতে পেরেছি। সেগুলো শুনলে হয়তো আপনাদের কাজেই লাগবে। কথাগুলো বলে উনি একটা জুৎসই পাথর খুঁজে সেখানে বেশ গুছিয়ে বসে পড়লেন। তারপর তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা রং বেরঙের দড়ির বান্ডিল বের করে আনলেন সকলের সামনে। তিনি সেটাকে সকলের চোখের সামনে মেলে ধরে বলতে শুরু করলেন, জানা যাচ্ছে নিজেদের যাবতীয় তথ্য ইনকারা নাকি এই ধরনের সুতোয় গিঁট বেঁধে প্রকাশ করতেন। কি রঙের সুতো, কতগুলো গিঁট, দুটি গিঁটের মধ্যে দূরত্ব কত ইত্যাদি দেখেই তারা অন্যের ভাব ও ভাষা বুঝতেন। ইনকা সভ্যতা থেকে এইরকম গিঁট বাঁধা দড়ি কিংবা সুতোর খোঁজ আগেও অবশ্য পেয়েছেন বিশেষজ্ঞরা। এগুলোকে খিপু বলে। তবে এদের মধ্যে কোনো গোপন তথ্য লুকিয়ে আছে কিনা সেই সবই এখন গবেষণা করলে বোঝা যাবে। ওনার কথা শেষ হতে না হতেই একদল মেঘ এসে পাহাড়ের গায়ে মাচু পিচু শহরকে একদম ঢেকে দেয়, যেন তারা জানান দিয়ে যায় রহস্য অনেক গভীর, এত সহজে তার কিনারা করা যাবে না। আবার কিছুক্ষণ বাদে মেঘ সরে যেতে ঝলমলে রোদে আরও রহস্যময় হয়ে ওঠে এই শহর। প্রফেসর লাহা বলেন, এখানে তো মোটামুটি আমরা সবাই দেখে ফেললাম। আজ তাহলে আমরা চলে যাই। কাল সকাল থেকে নতুন উদ্যমে সকলে মিলে কাজে নামা যাবে। তবে তার আগে বাকিদের সকলকে এখানে আনানোর ব্যবস্থা করতে হবে, বিশেষ করে প্যারামিটার, ভেরিয়েবল আর স্পেসোফোনকে। এরা না থাকলে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব হবে না। তার কথা মতো বাকিরাও একে একে হেলিকপ্টার আর প্যারাসুট করে নিচে নেমে যায়। আজ কোনো রকমে পাহাড়ের পাদদেশে তাঁবু খাটিয়ে থেকে যেতে হবে, কারণ ভোরবেলায় তাদের আবার সব কিছু নিয়ে উঠে যেতে হবে মাচু পিচু শহরে। কাল থেকেই শুরু হবে আসল কাজ। সেখানে উঠেই তৈরি হবে তাদের পাকাপোক্ত তাঁবু। পেরু সরকার অবশ্য তাদের বেশ ভালো হোটেলে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু প্রফেসর লাহা এই শহরের প্রত্যেকটা সময়ে নিজে পরীক্ষা করে দেখতে চান। সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় পাথরের আঁকা লাইনগুলোর কি পরিবর্তন হয় সেটা তিনি বুঝতে চান। তিনি চান স্পেসোফোনকে সেই লাইনের ওপর রাখলে কোনো সমস্যা বা বার্তা ধরা পড়ে কিনা সেটা দেখতে। যদি ধরা পড়েও তবে তার মানে কি হতে পারে সেটা তিনি ওই শহরে বসেই দেখতে চান। তাই তাঁর কথা মতো তেমনভাবেই মানসিক প্রস্তুতি নিতে থাকেন বাকিরা। আজ সকালেই সকলে মিলে হাজির হয় ওপরে। এখানে এসেই তাদের বেশ খানিকটা সময় লাগে নিজেদের তাঁবু তৈরি করতে। তারপর দুপুরের খাবার খেয়ে সকলেই নিজেদের তাঁবু থেকে তাদের সামনে থাকা সমস্ত তথ্যগুলোকে পরীক্ষা করে দেখতে থাকেন। এভাবেই কখন যেন রাত নেমে আসে। তাঁবুর চেন ভালোভাবে আটকে সকলেই রয়ে যান তার ভেতরে, কারণ সন্ধে নামতে না নামতেই শহরটাকে ঘিরে ধরে এক অভেদ্য মেঘের রাশি, আর তার সাথেই নামতে থাকে পারদের মাত্রা। কনকনে শীতে সকলেরই প্রায় নাজেহাল অবস্থা। এমন অবস্থায় তাঁবুর ভেতরে থাকা বুদ্ধিমানের কাজ, কারণ তাদের এখনো বেশ কিছুদিন এখানে থেকে কাজ করতে হবে। এর মধ্যে কেউ অসুস্থ হলে বেশ মুশকিল হবে। প্রফেসর লাহা আর প্রফেসর আদিদেব তাঁদের প্যারামিটার আর ভেরিয়েবলের সাথে একটি তাঁবুতে থাকছেন। তখন প্রায় মাঝরাত। দুজন প্রফেসর তখন খুব মন দিয়ে পড়াশোনায় ডুবেছিলেন। হঠাৎ একটা চিৎকারে তাদের সম্বিত ফেরে। একটু সময় লাগে তাদের ধাতস্থ হতে। তারপর আবার ওই চিৎকার শুনে তারা নিশ্চিত হয়ে যান যে চিৎকারটা আসছে প্রফেসর রুদ্রর তাঁবু থেকে। আরও মন দিয়ে শুনে তারা বুঝতে পারেন চোর চোর বলে চিৎকার করছেন তিনি। আবার চোর! এই অভিযানের শুরু থেকেই তো একটা চুরির ঘটনা বিঁধে থাকা কাঁটার মতো এখনো খচখচ করছে প্রফেসর আদিদেবের মনে। তবে কি আমার আশঙ্কাই ঠিক?
এই শহরে এই অসময়ে কোনো কারণেই কোনো চোর আসাটা একেবারেই অসম্ভব। যাই হোক, এখন সবার আগে প্রফেসর রুদ্রর তাঁবুতে যাওয়া ভীষণ দরকার। তারা দুজনেই তাড়াতাড়ি সেই দিকে দৌড়ে যান। পৌঁছে দেখেন প্রফেসর তার কালো রঙের ঝোলা ব্যাগ আর একটা নীল রঙের ডায়েরি বুকে আগলে ধরে তখনও ঠকঠক করে কাঁপছেন। তারা সেখানে পৌঁছানোর আগেই আরও কয়েকজন সেখানে পৌঁছে গিয়েছে। বিদ্যুৎ আছে সেখানে। প্রফেসর লাহা আর প্রফেসর আদিদেব সেখানে পৌঁছতেই প্রফেসর রুদ্র এগিয়ে এসে তাঁদের বলেন, আরে কি মুশকিল বলুন তো, আমি এই কিছুক্ষণ আগেই পড়াশোনা শেষ করে বেশ কিছু তথ্য এই নীল ডায়েরিতে নোট করে শুলাম। হঠাৎ দেখি ঘরের মধ্যে কিসের একটা আওয়াজ। হাতের সামনে টর্চ ছিল, সেটা জ্বালাতেই দেখি একটা লম্বা অবয়বের ছায়া। সেই ছায়াটা আমার এই নীল রঙের ডায়েরিটা নিয়ে পালানোর উপক্রম করতেই আমি চিৎকার করে উঠলাম, আর সাথে সাথেই সেই ছায়া অবয়বটি উধাও। প্রফেসর লাহা ভুরু কুঁচকে বেশ গম্ভীরভাবে বলেন, এই পাহাড়ের ওপর জনমানবহীন দেশে, তাও এই মাঝরাতে কোনোভাবেই কোনো বাইরের মানুষ আসা তো সম্ভব নয়। তাহলে চোর আমাদের মধ্যে কেউ একজন, আর এমন একজন যে কিনা জানে আপনি এই ডায়েরিতে আপনার সমস্ত রিসার্চের তথ্য লিখে রাখেন। কিন্তু আমাদের এখানে যারা আছেন তারা সকলেই তো এই একই কাজে যুক্ত। তাহলে কোন অভিসন্ধি নিয়ে সেই কাজ করতে চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কিছু একটা নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান প্রফেসর রুদ্র। তিনি বলেন, মানে যে ছায়াটি আমি দেখেছিলাম সেটা সেটা বেশ একটা লম্বা মানুষের ছায়া। কথাটা বলেই তিনি প্রফেসর আদিদেবের দিকে তাকালেন। আসলে আদিদেব সত্যিই বাকি সকলের চেয়ে একটু বেশি লম্বা। তার উচ্চতা প্রায় 6 ফুট 2 ইঞ্চি। তাই লম্বা ছায়া দেখে প্রফেসর রুদ্রর ধারণা হয়েছে যে তার ঘরে এসেছিল সে প্রফেসর আদিদেব হলেও হতে পারে। তার ইঙ্গিত বুঝতে পারার সাথে সাথে প্রফেসর লাহা আরও গম্ভীর গলায় বললেন, শুনুন মশাই, আমার বন্ধু প্রফেসরটি এতক্ষণ আমার সাথে একই তাঁবুতে পড়াশোনা করছিলেন। তাছাড়া তার নিজের মেধার উপর যথেষ্ট ভরসা তার রয়েছে। অন্য কারোর তথ্য নিয়ে নিজের নাম কেনবার মতো নীচ মনোবৃত্তি আমার বন্ধুর নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, অন্ধকারে খুব অল্প আলোতে যে কোনো জিনিসেরই ছায়া বেশ লম্বা লাগে। তাই ছায়ার আকার না দেখে আপনি মানুষ চেনার চেষ্টা করুন। আমি আপনাকে একটা উপায় বলতে পারি, যদি ভরসা করেন আমাকে তাহলেই। প্রফেসর লাহার কথায় প্রফেসর রুদ্র বেশ লজ্জিত হয়েছেন। সেটা তার হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। তিনি ভীষণ নম্রভাবে বলেন, আমাকে ভুল বুঝবেন না প্রফেসর, আসলে এর মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমি খুঁজে পেয়েছি। আমি ঠিক করেই রেখেছিলাম যে সকাল হলে আগে সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে একবার আলোচনা করব, কিন্তু আমাদের মধ্যে কে এবং কোন উদ্দেশ্যে এমন কাজটা করতে চলেছিল সেটা ভেবেই একটা অস্বস্তি হচ্ছে আমার। যাই হোক, আপনি বলুন কি উপায়ে সমস্ত তথ্য আমি 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 সুরক্ষিত রাখতে পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আপনাদের ওপর। তারপর তাঁরা তিনজনেই প্রফেসর লাহা আর প্রফেসর আদিদেবের তাঁবুতে গিয়ে উপস্থিত হন। প্রফেসর লাহা প্রফেসর রুদ্রকে উদ্দেশ্য করে বলেন, দেখুন, আপনার যদি আমার ওপর, আমার সৃষ্টির ওপর সম্পূর্ণ ভরসা থাকে তবেই আপনি আমার সমস্ত তথ্য আমি যেভাবে বলবো সেইভাবে রাখুন। আপনি এটুকু নিশ্চিত হয়ে থাকতে পারেন যে কোনোভাবেই আপনার তথ্য আপনি না চাইলে কারোর সামনে আসবে না। প্রফেসর রুদ্র সম্মতি দিতেই প্রফেসর লাহা প্যারামিটারকে দেখিয়ে বলেন, এই হচ্ছে আপনার তথ্য রাখার সবচেয়ে সুরক্ষিত লকার। তার কথা শুনে প্রফেসর রুদ্র, এমনকি প্রফেসর আদিদেবও যথেষ্ট অবাক হয়ে যান। প্রফেসর লাহা তাঁদের উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে বলেন, মানুষের মস্তিষ্ক অনেকগুলো ভাগে বিভক্ত। এক একটা ভাগ এক একটা কাজের জন্য বরাদ্দ থাকে। কোনোটা আমাদের চলাচলকে নিয়ন্ত্রণ করে, কোনোটা আমাদের খিদে, তৃষ্ণা, ঘুমকে নিয়ন্ত্রণ করে, আবার কোনোটা আমাদের স্মৃতি বজায় রাখতে সক্ষম। এই বিষয়টিকে কাজে লাগিয়ে আমি প্যারামিটারের মস্তিষ্ককে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করেছি। আর ওর স্মৃতিশক্তি একটা মানুষের তুলনায় অন্তত পক্ষে 10 গুণ বেশি। আর একটা কথা আপনাদের বলে রাখি, যেহেতু আমরা এতে আমাদের গবেষণার তথ্য সংরক্ষণ করব, তাই আমাদের প্রত্যেকের তথ্যের জন্য থাকবে আলাদা আলাদা খোপ।
প্রত্যেকটা খোপের দরজায় থাকবে একটা পাসওয়ার্ড কোড। সেটা যদি আপনারা প্যারামিটারের সামনে এসে বলেন, তাহলে ও কোডটা চিনে আপনার তথ্যগুলো আপনার কাছে পৌঁছে দেবে। আর আমাদের প্রত্যেকের পাসওয়ার্ড থাকবে একদম গোপন। আমার পাসওয়ার্ড জানবো শুধুই আমি, তেমনি আপনাদের পাসওয়ার্ডও জানবেন শুধুই আপনারা। আর মনে রাখ, শুধুমাত্র আপনি প্যারামিটারের সামনে এসে দাঁড়িয়ে সেই কোডটা বললে তবেই ও কিন্তু আপনার তথ্যগুলোকে আপনার সামনে তুলে ধরবে, নচেত নয়। প্রফেসর লাহার কথা শুনে সকলেই বেশ নিশ্চিন্ত হয়। সত্যি বলতে এমন অভিনব পদ্ধতিতে সংরক্ষণ করার বুদ্ধি লাহা ছাড়া আর কারোরই হয়তো আসতো না মাথায়। আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে নিশ্চিন্তে সমস্ত তথ্য প্যারামিটারের বুকে লাগানো স্ক্রিনের কাছে ধরতেই প্যারামিটার সেগুলোকে নিজের মস্তিষ্কে সংরক্ষণ করে নিতে থাকে। এই ঘটনার পর থেকে আর কোনো রকম চুরির ঘটনা না ঘটলেও একটা প্রশ্ন তাদের মনের মধ্যে কাঁটা হয়ে বিঁধে থাকে। তাদের মধ্যে কে এমন রয়েছেন যে সমস্ত তথ্য কুক্ষিগত করবার চেষ্টা চালিয়েছিলেন, তাও অন্যায়ভাবে? সেদিন রাতে আর তেমন কোনো কথা এগোয়নি। পরদিন সকাল হতে না হতেই প্রফেসর রুদ্র, প্রফেসর লাহা আর প্রফেসর আদিদেবের তাঁবুতে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি কাল গিট বাঁধা দড়িগুলো নানাভাবে পরীক্ষা করে দেখেছি এবং তা থেকে বেশ কিছু তথ্যও সংগ্রহ করেছি। আমার ধারণা সেইগুলো আপনারা জানলে আপনাদেরও বেশ উপকার হবে। যদি আপনাদের অমত না থাকে, তাহলে কি আমি আপনাদের সাথে সে বিষয়ে কিছু আলোচনা করতে পারি? একটু দ্বিধাগ্রস্ত হয়ে তিনি বললেন, দেখুন, কালকের ঘটনার পর আমি একটু সন্দিগ্ধ হয়ে রয়েছি। তাই আমি এখন যা বলবো সেগুলো যদি আমাদের তিনজনের মধ্যেই থাকে তাহলে বড় ভালো হয়, কারণ এইসবই আরও অনেক পরীক্ষার পর প্রমাণিত হবে। তার আগে কোনোভাবে এইগুলো মানুষ জেনে গেলে তারা অর্থের লোভে যে কোনো অসৎ উপায় সেই সব প্রমাণ কুক্ষিগত করতে পারে। তাকে আশ্বাস দিয়ে প্রফেসর লাহা বললেন, আপনি একেবারেই চিন্তা করবেন না, আপনার কথা আমরা ছাড়া আর কেউ জানবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রফেসর রুদ্র বললেন, আমি দড়িগুলোকে পরীক্ষা করে দেখেছি। এক একটা দড়ির রঙের সাথে এক এক ধরনের বার্তার সংযোগ রয়েছে। যেমন ধরুন, লাল রঙের দড়িগুলোর মধ্যে বেশ ঘন ঘন গিট দেওয়া। আমার ধারণা এটা কোনো আনন্দ উৎসবের সময় কোনো হাসি ঠাট্টার আদান প্রদান। ধরুন, আনন্দ করার সময় আমরা যেমন উত্তেজিত হয়ে খুব তাড়াতাড়ি কথা বলি, ঠিক তেমনটাই। একটু গাঢ় বাদামি রঙের যে দড়িগুলো রয়েছে তাতে গিঁটগুলো বেশ শক্ত এবং ছাড়া ছাড়া। এগুলো সুখ বার্তা হতে পারে। সবুজ আর হলুদ রঙের দড়িতে মাঝারি দূরত্বের গিঁট দেওয়া। হতে পারে এইগুলো সাধারণ মানুষের মধ্যে মনের ভাবের আদান প্রদান। কিন্তু এই রঙের তারতম্যটা আমি এখনো কিছু বুঝে উঠতে পারছি না। নীল রঙের দড়িতে গিঁটগুলো অন্যান্য গিঁটের থেকে বেশ আলাদা। প্রত্যেকটা নীল রঙের দড়িতে এক একটা জায়গায় দুটো করে গিঁট দেওয়া রয়েছে। আমার মনে হয় এটা কোনো উচ্চপদস্থ মানুষ বা রাজার আদেশ হলেও হতে পারে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, লাল, নীল, হলুদ, সবুজ এবং বাদামি রং ছাড়া আর কিন্তু তেমন কোনো রঙের দড়ি সেভাবে নেই। আমার মনে হয় এই প্রাথমিক রঙগুলোই তাদের জানা ছিল, কিন্তু গোলাপি, তুঁতে, বেগুনি বা অন্যান্য রঙের কোনো দড়ি কিন্তু আমি পাইনি। ব্যাস এইটুকুই আমি বুঝতে পেরেছি, আর এইটুকুই নোট করে রেখেছিলাম আমার ডায়েরিতে। এরপর আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি। দেখা যাক, আজ আমি আমার দলের সবার সাথে আলোচনা করে দেখব আর কিছু তথ্য বেরোয় কিনা। এবার আপনারা বলুন, কি বুঝলেন? তার উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে প্রফেসর লাহা স্মিত হেসে বললেন, প্রফেসর, আপনি তো অনেক কিছু বার করে ফেলেছেন এর মধ্যেই, প্রশংসনীয়। আমার মনে হয় আপনার ধারণা খুব একটা ভুল নয়, তবে ভাষা নিয়ে আমি তেমন কিছু বুঝি না, বাকিটা না হয় আমার বন্ধুই বলুক। আদিদেব এতক্ষণ চুপচাপ সবটা শুনছিলেন। তিনিও এবার বললেন, আমারও কিন্তু মনে হয় আপনার পরীক্ষা ঠিক। আমি নিজে ওই দড়িগুলোর কার্বন ডেটিং করে দেখেছি। এগুলো ইনকা সভ্যতারই সমকালীন। সুতরাং এটি যে তাদেরই সৃষ্টি করা আশ্চর্য এক ভাষা,
এই বিষয়ে কোনো রকম মতবিরোধ নেই, তবে এক একজনের মতামত এক এক রকম হতেই পারে। কিন্তু আমার ধারণা আপনি যা ভাবছেন সেটা অনেকটাই ঠিক। দেখা যাক আজ থেকে আরো পরীক্ষা করে আমরা নতুন কিছু তথ্য বার করতে পারি কিনা। কি বলো প্রফেসর? প্রফেসর বৈদুর্য লাহা বললেন, একদম ঠিক। চলুন তবে সকলে মিলে কাজ শুরু করা যাক। তাঁবু থেকে বেরিয়ে মাচু পিচুর রূপ দেখে অবাক হয়ে যান প্রফেসররা। সাহিত্য তাঁদের আসে না, তবুও সকালের ঝলমলে আলো মাচু পিচুর পাথরে পড়ে চারিদিক আরও ঝলমল হয়ে ওঠে। গত রাতের কোনো কুয়াশা সেখানে আর নেই, যেন ঘন কুয়াশার সাথে সাথে সমস্ত খারাপ ধুয়ে মুছে সাফ করে নতুন এক স্বচ্ছ পথ দেখিয়ে দিচ্ছে সকালের এই ঝলমলে রোদ। অথচ এই পাহাড়ের খাঁজেই লুকিয়ে রয়েছে বহু যুগের পুরনো রহস্য। এই শহরের সকাল দেখলেই বোঝা যায় কেন এই শহরটিকে সূর্যের অবদান বলা হয়। তিনজন প্রফেসর চায়ের কাপ হাতে শহরের নতুন সকাল দেখতে থাকেন আর সাক্ষী থাকেন এক অবর্ণনীয় সৌন্দর্যের। নতুন সকালের নবীন সূর্য যেন পবিত্রতায় ভরিয়ে দিয়েছে গোটা শহরটাকে। তারা তিনজনই অবাক হয়ে দেখতে থাকেন সেই ঘটনা। তাদের চমক ভাঙে বিদ্যুতের ডাকে। এত সকালে তিনজনকেই চায়ের কাপ হাতে হাঁ করে সূর্যোদয় দেখতে দেখে বিদ্যুতের ভারী মজা লাগে। আসলে ওর কাছে বৈজ্ঞানিক বা প্রফেসররা একেবারেই নিরস, তাই এখানে তিনজনকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখে তার এই ব্যাপারটা বেশ নতুন লাগে। সে হাসতে হাসতে বলে, তাই অদ্ভুত শহরে এসে আপনাদের বুঝি সূর্যোদয় দেখতে ইচ্ছে হলো? কিন্তু পরক্ষণেই প্রফেসর লাহার কঠিন দৃষ্টি দেখে নিজেকে সামলে নেয় বিদ্যুৎ। তারপর থেকে নতুন উদ্যমে সকলে কাজে লেগে যায়। প্রথমে প্রফেসর লাহা পাথরের গায়ে কাটা দাগগুলো পরীক্ষা করতে শুরু করেন। তার চোখ মুখ দেখে বোঝা যায় তিনি বেশ কিছু নতুন তথ্যের সন্ধান পাচ্ছেন, এবং প্রত্যেকটা তথ্যই যে এই রহস্যভেদের চাবিকাঠি হতে পারে তাও তিনি বুঝতে পারছেন। অত্যন্ত সাবধানে সমস্ত তথ্য তিনি নোট করে রাখতে থাকেন। দিনের শেষে সবটুকুই তিনি প্যারামিটারের মস্তিষ্কে ঢুকিয়ে রাখবেন। প্রফেসর লাহা প্রথমেই স্পেসোফোনকে নিয়ে পূর্ব পশ্চিম কোণের কাছে কাটা দাগের ওপর কিছুটা আড়াআড়িভাবে রেখে দেন। তারপর স্পেসোফোনের সিগন্যাল সেট করে বেশ কিছুক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেন, কিন্তু তেমন কোনো উত্তর আসে না। তিনি স্পেসোফোনে সমস্ত রকম সিগন্যাল সেট করে বিদ্যুতের জিম্মায় তাকে রেখে তাঁবুর ভেতর চলে যান। তারপর ভেতর থেকে প্যারামিটারকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন। প্যারামিটারের চলাচলের সুবিধার্থে আগে থেকেই প্রফেসর লাহা তার পায়ের নিচে দুটো চাকা লাগিয়ে নিয়ে এসেছেন। তিনি তার দলের উদ্দেশ্যে বললেন, আমাদের একবার পুরো জায়গাটা প্যারামিটারের সাথে ঘুরে দেখা অত্যন্ত প্রয়োজন। খালি চোখে আমরা যেগুলো দেখতে পাইনি, প্যারামিটার তার যান্ত্রিক চোখে সেগুলো ঠিক দেখতে পাবে। তাতে আমাদের রিসার্চের সুবিধাই হবে বলে আমার মনে হয়। তার টিমের কেউই তার কথায় বিরোধিতা করে না, বরং সকলে মিলে একসাথে অবশ্যই প্যারামিটারকে নিয়ে শহরটাকে নিখুঁতভাবে ঘুরে দেখতে থাকেন। একটা জায়গায় এসে প্যারামিটার একটা লাল রঙের সিগন্যাল দেয় তার বুকে রাখা প্যানেলে। প্রফেসর লাহা সেটা বুঝে প্যারামিটারের দেখিয়ে দেওয়া দিক অনুসরণ করে একটু এগিয়ে যান। কিন্তু সেদিকে এগিয়ে তিনি দেখেন একটা ছোটোখাটো জঙ্গল হয়ে রয়েছে। তিনি একটা লাঠি জোগাড় করে জঙ্গল সরিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখতে থাকেন, কিন্তু এভাবে যে কিছু পাওয়া যাবে না সেটা তিনি বুঝতে পারেন। আর প্যারামিটার যখন সেই দিকে কিছু আছে বলে নির্দেশ দিয়েছে, তার মানে অবশ্যই সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যেতে পারে। অগত্যা জঙ্গল পরিষ্কার করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক এই কারণেই ওপরে আসার আগে স্থানীয় দুজন যুবককে তিনি সঙ্গে নিয়ে এসেছেন, কারণ তাঁদের পক্ষে এই ধরনের শারীরিক পরিশ্রমের কাজ করা একেবারেই সম্ভব নয়। আর রইল বাকি বিদ্যুৎ, সেও এখন শহরে থাকতে থাকতে একেবারেই শহুরে হয়ে উঠেছে, তাই তার পক্ষেও এতটা কঠোর পরিশ্রম করা সম্ভব নয়। তিনি তার দলকে প্যারামিটারের সিগন্যাল সম্পর্কে বুঝিয়ে ওই স্থানীয় যুবক দুজনকে নির্দেশ দেন যাতে ওই জঙ্গলটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি কিছুটা হলেও পরিষ্কার করে দেওয়া যায়। গরিব ঘরের যুবক তারা, একটু ভালো মন্দ খাওয়া আর সামান্য পয়সা পেলে অসাধ্য সাধন করতে পারে।
তাই সময় নষ্ট না করে একটা কাটারি, একটা কোদাল জাতীয় সরঞ্জাম নিয়ে তারা লেগে পড়ে জঙ্গল পরিষ্কার করতে। স্থানীয় ভাষায় তারা জানায় আধবেলার মধ্যে জঙ্গলটা তারা পরিষ্কার করে ফেলবে। এখানে এখন আর কিছু করার নেই। তাই প্রফেসর তার টিমের দুজনকে রেখে বাকিদের নিয়ে যান স্পেসোফোনের দিকে, কারণ তার মন বলছে স্পেসোফোনে কিছু না কিছু সিগন্যাল আসবেই। লাইনগুলোকে দেখে এটুকু বুঝতে পেরেছি যে এগুলো সাধারণ কোনো লাইন নয়। রাস্তায় গাড়ি চালানোর সময় যেমন ম্যাপ ব্যবহার করি, এগুলো অনেকটা সেরকম। কিন্তু ইনকা সভ্যতায় কোনো গাড়ির চলাচল ছিল না, কারণ তারা চাকার ব্যবহার জানতো না। শুধুমাত্র হাঁটা চলার জন্য একটা ম্যাপ থাকবে, এটাও কি সম্ভব? তাছাড়া শহরটা এমন কিছু বড় নয় যাতে এত ডিটেলে একটা ম্যাপ দরকার পড়বে তাদের। তাহলে কি অন্য কেউ এখানে আসতো? এলেও তারা এই ম্যাপ ব্যবহার করতো কিভাবে? কারণ এটা পাহাড়ের একদম চূড়োয়, এগুলোকে দেখতে হলে আকাশ থেকে ভালোভাবে দেখতে হবে। তবে কি আমার অনুমান ঠিক? তখনকার যুগেও কি ভিন গ্রহের প্রাণী এখানে আসতো? তখনও কি স্পেসশিপ ছিল? এমন চিন্তা মাথায় আসতেই একটা অজানা শিহরণে কেঁপে ওঠে প্রফেসর লাহার শরীর। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাকি লোকজন নিয়ে স্পেসোফোনের দিকে এগিয়ে যান। প্রফেসর আদিদেবও সমানভাবে রিসার্চ শুরু করে দেন তার দলের সাথে। সাথে অবশ্যই ভেরিয়েবল আছে। প্রফেসর লাহা প্যারামিটারের সাথে ভেরিয়েবলের আপগ্রেডেশনের কথা ভুলে যাননি, আর তারই ফলস্বরূপ এখন ভেরিয়েবলের পায়ের নিচেও রয়েছে চাকার ব্যবস্থা। প্রফেসর আদিদেব ভেরিয়েবলের সাথে কাজ করতে গিয়ে তার ক্ষমতা সম্পর্কে যতই জানছেন ততই অবাক হয়ে যাচ্ছেন। অবাক হয়ে যাচ্ছেন এটা ভেবে যে একজন মানুষের কতটা পরিমাণ বুদ্ধি থাকলে সামান্য একটা যন্ত্রমানবকে দিয়ে নিজের সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। প্রফেসর আদিদেবের মতে সংসার মানে দুজন মানুষ একসাথে একে অপরের পরিপূরক হয়ে থাকা। তাতে নারী এবং পুরুষ দুজনেই থাকতে হবে তার কোনো মানে নেই। তিনি এবং প্রফেসর লাহা যেভাবে বছরের পর বছর একে অপরের ছায়াসঙ্গী এবং পরিপূরক হয়ে উঠেছেন, সেটা কোনো অংশেই সংসার ব্যতীত অন্য কিছু হতেই পারে না। এর আগে অবধি যত জায়গায় তিনি আর তার দল এক্সকারশনে গিয়েছিলেন, তাদের প্রথমে মাটি পরীক্ষা করে দেখতে হয়েছে। তারপর কসরত করে মাটি খুঁড়ে সেখান থেকে নানা রকম তথ্য তারা আবিষ্কার করতে পেরেছে। কাজটা শুধু যে সময় সাপেক্ষতা নয়, ভীষণ পরিশ্রমেরও বটে। কিন্তু এখন ভেরিয়েবলের সহায়তায় কাজটা যে কি পরিমাণ সহজ হয়ে গেছে সেটা প্রফেসর আদিদেব এবং তার বাকি সহকর্মীরা ভীষণভাবে বুঝতে পারছেন। ভেরিয়েবল তার নিজস্ব ক্ষমতায় খুব সহজেই মাটির তলার রহস্য ভেদ করে বুঝতে পারছে সেখানে খনন কাজ করলে আদৌ লাভ হবে কিনা। প্রফেসর লাহা প্যারামিটারের চোখের জায়গায় বিশেষভাবে এক্স-রে রেডিয়েশন যুক্ত করে দিয়েছেন, যাতে সেই রশ্মি খুব সহজেই মাটি ভেদ করে প্রবেশ করতে পারে এবং পরীক্ষা করতে পারে। তারপর ভেরিয়েবলের গায়ে একটা সুইচ টিপলেই সেখান থেকে বেরিয়ে আসছে একটা কোদাল জাতীয় ধারালো যন্ত্র। সেই যন্ত্রের স্পিডও নিয়ন্ত্রণ করা যায় তার গায়ে লাগানো রেগুলেটর দিয়ে। খুব তাড়াতাড়ি এবং সহজেই মাটি খোঁড়া হয়ে যায় তাতে। এর মধ্যেই মাচু পিচু শহরের প্রায় 5 জায়গায় ভেরিয়েবল তার খনন কার্য সম্পূর্ণ করেছে। এর ফলে বেশ কিছু জিনিস বেরিয়ে এসেছে মাটির তলা থেকে। সেগুলো অবশ্যই এই রিসার্চের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। সব কিছুর মধ্যে সবচাইতে যেটা প্রফেসর আদিদেবের নজর কেড়েছে সেটা হলো বস্ত্রখণ্ড। প্রথম যে বস্ত্রখণ্ড উনি পান সেটি ছিল সুতির, তারপর যেটি পান সেটি পশমের। আরও কিছু পরে তিনি পশুর চামড়া দিয়ে তৈরি চাদরের খানিকটা খণ্ড পান। এখন এদের কার্বন ডেটিং করলে জানা যাবে যে কোনটা কোন সময় তারা ব্যবহার করত। পশুর চামড়াই সবচেয়ে আগে হবে, কিন্তু পশম আর সুতির মধ্যে কোনটা আগে আর কোনটা পরে সেটা জানার উপায় একমাত্র কার্বন ডেটিং। এখানেও কিন্তু ভেরিয়েবলের সহযোগিতায় পুরো প্রক্রিয়াটাই হয়ে ওঠে খুব সহজ এবং নির্ভুল। আরও বড় বিশেষত হচ্ছে এই সবটাই ভেরিয়েবল করে ভীষণ অল্প সময়। এক্ষুনি যদি যন্ত্রটিকে স্যাম্পল দিয়ে দেওয়া হয় তবে তার কার্বন ডেটিং হয়ে নির্ভুল রেজাল্ট চলে আসবে বিকেলের মধ্যে। এছাড়াও বেশ কিছু পাথরের বাসন, যেমন থালা, বাটি, চামচ গোছের কিছু জিনিসও তারা খুঁজে পান। তবে আবারও প্রশ্ন জাগে। মাটি খুঁড়তে খুঁড়তে প্রফেসর আদিদেব ও তার দল আরও কিছু গিঁট বাঁধার সুতো আবিষ্কার করেছেন। প্রফেসর রুদ্রর বলা তথ্য থেকে তার কিছুটা মানে এখন প্রফেসর আদিদেবও বুঝতে পারছেন।
তাও আরও ভালোভাবে পরীক্ষা করার জন্য সেই সমস্ত গিঁট বাঁধা সুতো তিনি প্রফেসর রুদ্রকে দিয়ে দেবেন। দিনের শেষে খনন কার্যের পর প্রফেসর আদিদেবের সংরক্ষণে যোগ হয় বেশ কিছু পাথরের মূর্তি, ছোট ছোট স্মারক গোছের কিছু জিনিস, কৃষিকাজ করবার মতো কিছু যন্ত্রপাতি, ভুট্টা জাতীয় কিছুর অস্তিত্ব। কিছু কিছু জায়গায় পাথরের প্রলেপ সরিয়ে তারা খুঁজে পান বেশ সুন্দর এবং বিস্তৃত কিছু রাস্তার খোঁজ। তবে আয়তন দেখে যেটুকু ধারণা করা যায় সেটা সম্পূর্ণই পায়ে হাঁটার জন্য তৈরি। তাঁবুতে গিয়ে সব কিছু আরো ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। সবচেয়ে বড় কথা, এই সব কিছু নিয়েই একটা সবিস্তারে আলোচনা করতে হবে প্রফেসর লাহা এবং প্রফেসর রুদ্রর সাথে। অন্যদিকে প্রফেসর রুদ্র তার রিসার্চের আরও কয়েক ধাপ এগিয়ে যান। তার হাতে আরও কিছু গিঁট বাঁধা দড়ি এসে পৌঁছয়, যেগুলোর রং আগেরগুলোর চাইতে বেশ খানিকটা গাঢ়। এর মানে এগুলো অন্যগুলোর চাইতে অনেকটা পরে লেখা হয়েছে। পুরনো দড়িগুলোর মধ্যে আজ তিনি খুঁজে পান কালো রঙের কিছু দড়ি। এগুলো গতকাল তিনি খুঁজে পাননি। তিনি আরও দেখতে পান যে ওই কালো দড়িগুলোর মধ্যে যে গিঁটগুলো রয়েছে সেগুলো বেশ ঘন ঘন এবং অত্যন্ত শক্তভাবে সেগুলো বাঁধা রয়েছে। তিনি জোর খাটিয়ে সেই গিঁট খুলতে পারেন। তাহলে লাল, নীল, সবুজ, হলুদ আর বাদামির সাথে আজ কালো রঙের খোঁজ পাওয়া গেল এখানে। নীল রঙের যে দড়িগুলো তিনি খুঁজে পেয়েছিলেন সেগুলোর মধ্যে তিনি দুটো করে গিঁট খুঁজে পেয়েছিলেন। তবে আজ যে নীল রঙের দড়িগুলো তিনি পরীক্ষা করেছেন সেগুলোর মধ্যে কিন্তু কোনো ডাবল গিঁট ছিল না, বরং এতটাই হালকা ছিল যে সেই গিঁটগুলো এখন আর নেই। তার বদলে সেই জায়গাগুলোয় দড়িগুলো সামান্য বেঁকে রয়েছে। যদি এগুলো শাসক দলের মানুষেরই নির্দেশ হয়, তবে তারা কার সাথে এত হালকাভাবে কথা বলছিল যে দড়ির গিঁটগুলো হালকা হয়ে খুলে গিয়েছে? তবে কি এদেশের শাসক দলের ওপরেও কেউ ছিল? আরও একটা জিনিস তিনি লক্ষ্য করেন, কালো রঙের দড়িগুলোর সংখ্যা অনেকটাই কম। সবচেয়ে বেশি রয়েছে সবুজ, হলুদ আর লাল রঙের দড়ি। যে দড়িগুলো তিনি অনুমান করেছেন একটু পরের দিকে তৈরি হয়েছে, সেগুলোর সংখ্যাও কম এবং অন্যান্য দড়িগুলোর চাইতে এদের মধ্যে গিঁটের কিছু একটা পার্থক্য অবশ্যই আছে। সেটা তিনি এক্ষুনি বুঝতে পারছেন না। আরও একটু পরীক্ষা করলে তবেই সেটা তার কাছে পরিষ্কার হয়ে যাবে। অবশ্য তার মধ্যে বেশিরভাগই কালো রঙের দড়ি। আরও একটা উল্লেখযোগ্য তথ্য তিনি পেয়েছেন, কালো রঙের দড়ির সংখ্যা আর নীল রঙের দড়ির সংখ্যা প্রায় এক। নীল রঙের দড়ি সামান্য একটু হলেও বেশি। তাহলে কি শাসক দলের সাথেই এই কালো রঙের দড়ির প্রেরকদের কথা হতো? সাধারণ মানুষের সাথে এদের কোনো যোগাযোগ ছিল না? তবে কি এরা আড়ালে থাকতো? কিন্তু এরা কারা? প্রফেসর লাহা যেমন ভেবেছিলেন, তাহলে কি তেমনি ভিনগ্রহী কোনো প্রাণী? তাহলে কি তার অনুমানই ঠিক? তাহলে যে প্রফেসর লাহাকে সমস্ত তথ্য জানানো ভীষণ প্রয়োজন, আর তার জন্যই প্রয়োজন একটা সবিস্তারে আলোচনা। এদিকে প্রফেসর লাহা স্পেসোফোনের কাছে পৌঁছে যেন একটু হতাশ হয়ে যান, কারণ তার সেই যন্ত্রে কোনো আশানুরূপ সিগন্যাল তখনও এসে পৌঁছয়নি। স্পেসোফোন এখনও নির্লিপ্ত হয়ে বসে রয়েছে। প্রফেসর লাহার সেট করে দেওয়া সিগন্যালই সে এখনও পাঠিয়ে চলেছে অজানার উদ্দেশ্যে। কিন্তু সেই ডাকে এখনও কেউ সাড়া দেয়নি। তবে এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ তিনি নন। এক্সপেরিমেন্ট কখনো কখনো ফল নাও দিতে পারে, তাই বলে যে সেটা ব্যর্থতা হিসেবে ধরতে হবে তা কিন্তু নয়, কারণ সেই ব্যর্থতাই পথ দেখাবে এক নতুন সাফল্যের। প্রফেসর লাহা একটা দীর্ঘশ্বাস ফেলে স্পেসোফোনকে তুলে নিয়ে প্যারামিটারের সাথে আরও খানিকটা অন্যদিকে যেতে শুরু করেন। এবার তিনি স্পেসোফোনকে পূর্ব দিক করে সেই দাগগুলোর দিকে মুখ করিয়ে একটা নির্দিষ্ট কোণে রেখে দেন। তার মনে পড়ে আজ সকালে ঠিক এই জায়গাতেই প্রথম সূর্যের আলো এসে পড়েছিল, আর এই জায়গার পাথরগুলো ঠিক সোনার মতো চকচক করে উঠেছিল তখন। তাঁর ইচ্ছে আজ সারা রাত স্পেসোফোন এই জায়গায় একই রকমভাবে সিগন্যাল পাঠিয়ে যাবে। ভোরের প্রথম আলো পড়লে তার মধ্যে কোনো বদল দেখা যায় কিনা সেটাই এখন দেখার। সারাদিন সকলেরই বেশ ব্যস্ততায় কেটেছে। খাওয়া দাওয়া আক্ষরিক অর্থে তেমন না হলেও প্রফেসর লাহার আবিষ্কার করা ব্যালেন্স ডায়েট বিস্কিট আর পানীয় সকলকেই সুস্থ রেখেছে।
এমনকি কারোরই তেমন সলিড ফুড খাওয়া না হলেও কেউই তেমন দুর্বল বোধ করছে না। এসবই প্রফেসর লাহার কৃতিত্ব। তবে সন্ধেবেলায় স্থানীয় 2 যুবকের সহায়তায় বিদ্যুৎ সকলের জন্য সামান্য কিছু খাবার রান্না করেছে। রাতের খাবার খেয়ে একটা ফ্লাস্কে বেশ খানিকটা চা নিয়ে 3 জন প্রফেসর লাহার তাঁবুতে ঢুকে শুরু করেন তাদের গুরুতর আলোচনা। সারাদিন ধরে তারা কি তথ্য জোগাড় করেছেন এবং তা থেকে তারা কি বুঝেছেন, এই সব কিছুই থাকে আলোচনার বিষয় হিসেবে। প্রফেসর রুদ্র নতুন করে পাওয়া গিট বাঁধা দড়িগুলো নিয়ে তার পর্যবেক্ষণের কথা বলে। প্রফেসর আদিদেবও নতুন করে খুঁজে পাওয়া সমস্ত জিনিস একে একে তুলে ধরে সকলের সামনে এবং প্রত্যেকটি জিনিসের পেছনে তার কি পর্যবেক্ষণ রয়েছে সেটাও খুলে বলেন এই দুজনের কাছে। আসলে রিসার্চ এমন একটা বিষয়বস্তু যার মধ্যে সব কিছু প্রকট থাকলে তবেই তার সমাধান করা সম্ভব। তার উপর এখানে উপস্থিত রয়েছেন সমান মেধার 3 জন। তারা যেমন একে অপরের সমালোচক তেমনই আবার পৃষ্ঠপোষকও বটে। সবটা শুনে প্রফেসর লাহা বলেন, আমারও আজ কিছু নতুন তথ্য চোখে পড়েছে। আমার বদ্ধমূল ধারণা পাথরের গায়ে যে দাগগুলো রয়েছে সেগুলো আদতে একটা মানচিত্রের কাজ করে চলেছে বহু যুগ ধরে। কিন্তু সেই মানচিত্র কে বা কারা ব্যবহার করেছে বা করছে সেটাই বড় প্রশ্ন। আমি আরও খানিকটা জিনিস লক্ষ্য করেছি। এই ম্যাপ বানানোর সময় যখনই কোনো ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলের উৎস থেকেই সৃষ্টি হয়েছে একটা নতুন কোনো অবয়ব। সেটা কখনো হয়েছে একটা পাখি অথবা কোনো পশু, আবার কখনো পাতাও। সামান্য মশকরা করে প্রফেসর রুদ্র বললেন, বাবা, এই যে দেখছি রাবীন্দ্রিক ভাবনা চিন্তা। শুনেছি তাঁরও লেখায় ভুল হলে নাকি সেই ভুলটা বাজেভাবে না কেটে তিনি একটা আঁকি বুকি দিয়ে সেখানে কোনো একটা অবয়ব ফুটিয়ে তুলতেন। স্মিত হেসে প্রফেসর লাহা আবার বলেন, যাই হোক, তো আমি ঠিক করেছি আজ সারা রাত স্পেসোফোনকে একটা বিশেষ দিক লক্ষ্য করে বসিয়ে রাখব। সকালের প্রথম সূর্যের রশ্মি এসে পড়বে স্পেসোফোনের গায়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি স্পেসোফোনের ভেতরে এমন কিছু ওয়েভলেংথ ফিক্স করে রেখেছি যেটা সিগন্যাল হিসেবে কাজ করবে। সাথে সাথে হই হই করে ওঠে প্রফেসর আদিদেব ও প্রফেসর রুদ্র। আদিদেব বলেন, এই তুমি কি পাগল নাকি প্রফেসর? এই কিছুদিন আগে আমাদের বাড়িতে চোর এসেছিল ওই স্পেসোফোনটা নিতে। তারপর কাল প্রফেসর রুদ্রর ঘরে চোর এসেছিল। এর মধ্যে তুমি তোমার অন্যতম সৃষ্টিকে সারা রাত বাড়ির বাইরে ফেলে রেখে দেবে? এই কেমন বিবেচনা তোমার, হ্যাঁ? সাথে সাথে প্রফেসর রুদ্র আশ্চর্য হয়ে বলেন, সে কি, চোর আপনাদের বাড়িতেও এসেছিল? কিন্তু কিন্তু এই চুরির চেষ্টাটা করছে কে, আর করছেই বা কেন? আর বলবেন না, কি যে আরম্ভ হয়েছে কে জানে। একটু অধৈর্য হয়ে প্রফেসর আদিদেব বলেন। প্রফেসর লাহা এবার মুখ খোলেন, আমরা যেটুকু করতে পেরেছি সেগুলোর গুরুত্ব তেমন কম নয়, তাই সেগুলোকে কুক্ষিগত করতে যে কেউই এই চুরির প্রচেষ্টা করতে পারে। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো, তোমরা নির্ভয় থাকো, কারণ স্পেসোফোনকে নিয়ে যাওয়া এত সহজ কাজ হবে না। তাছাড়া প্যারামিটার আর ভেরিয়েবল তো রয়েছে, আর আমরাও সজাগ রইলাম। একটু থেমে তিনি আবার বললেন, আজ প্যারামিটারের জন্য একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস আবিষ্কার হয়েছে। কাল সকালে সেটা একবার দেখে নিও, হয়তো তোমাদের কাজেই লাগবে। প্রফেসর রুদ্র আর প্রফেসর আদিদেব প্রায় চমকে ওঠেন। আদিদেব বলেন, কি পেয়েছো? তা এতক্ষণ বলনি কেন? প্রফেসর লাহা একটু হেসে বলেন, পেয়েছি একটা রাস্তা। সম্পূর্ণ জঙ্গলে ঢাকা ছিল এত বছর ধরে। আজ প্যারামিটারের দৌলতে সেটা খুঁজে পাওয়া গেছে। স্থানীয় 2 জন ছেলেকে দিয়ে সেটা আজ পরিষ্কার করানো হয়েছে ঠিকই, তবে আমারও সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি। ভাবছি কাল প্রথমে সেখান থেকেই কাজ শুরু করব। তোমরা চাইলে আমার সাথে একবার যেতে পারো। ঠিক হয়, পরদিন সকালে প্রথমেই স্পেসোফোনের সিগন্যাল একবার চেক করে তারপর সেই নতুনভাবে খুঁজে পাওয়া রাস্তাটা ধরে এগোনো হবে রহস্যের সমাধানে।
সকালে উঠেই তারা চায়ের কাপ নিয়ে এসে দাঁড়ান স্পেসোফোনের সামনে। প্রফেসর লাহা যেমন ধারণা করেছিলেন ঠিক তেমনই সকালের প্রথম আলো এসে স্পেসোফোনের ডিজিটাল প্যানেলে পড়েছে। স্পেসোফোন তার পাঠানো সিগন্যাল এখনও নির্দিষ্ট ওয়েভলেন্থে পাঠিয়ে চলেছে একইভাবে, কিন্তু তার পাল্টা জবাব এখনও এসে পৌঁছয়নি। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে আবার নতুন উদ্যমে প্রফেসর লাহা বললেন, চলো আজকের কাজ শুরু করা যাক। প্রথমে সেই নতুন রাস্তার দিকে চলো, দেখা যাক সেখান থেকে কোনো পথ বেরোয় কিনা। তার কথা শেষ হতেই তিনি আবার তার তাঁবুতে ফিরে যান। তার দেখা দেখি প্রফেসর আদিদেব ও প্রফেসর রুদ্রও চলে যান তৈরি হতে নতুন দিনের অভিযানের জন্য। তবে প্রফেসর লাহা স্পেসোফোনকে কিন্তু ওই একই জায়গায় রেখে আসেন। তার ধারণা এই জায়গার দাগের মধ্যে একটা মাহাত্ম্য রয়েছে, তাই স্পেসোফোন যদি এখান থেকে সিগন্যাল পাঠিয়ে যেতে থাকে তবে একটা সময় নিশ্চয়ই কোনো সাড়া পাওয়া যাবে। সকলে একসাথে তৈরি হয়ে গতকালের খুঁজে পাওয়া জঙ্গলে ঢাকা জায়গার কাছে চলে যান। সেটা এখন বেশ পরিষ্কার। স্থানীয় যুবকদের ক্ষমতা আছে বলতে হবে। এই এত বছরের জঙ্গল তারা মোটামুটি ভালোভাবে পরিষ্কার করতে সক্ষম হয়েছে একটা দিনের মধ্যেই। সেখানে পৌঁছে প্রত্যেকেই বেশ অবাক হয়ে যান। তারা দেখতে পান তাদের সামনে খুলে গেছে একটা রাস্তা। মোটামুটি দুজন মানুষ হাঁটলে যতটা দূরত্ব হয় এই রাস্তাও ঠিক ততটাই চওড়া। পাথরের গা বেয়ে একটা অমসৃণ সিঁড়ির মতো পথ এঁকে মেঁকে নেমে গেছে একদম নিচে। অবশ্য এত ওপর থেকে নিচে কি আছে তা বোঝা সম্ভব নয়, তবে এটুকু ভালোই বোঝা যাচ্ছে এটা মানুষেরই তৈরি একটা পথ। তাহলে একটা প্রশ্নের অন্তত সমাধান হলো যে তারা কিভাবে ওপরে উঠে একটা আস্ত শহর গড়ে তুলতে পেরেছিল সেটা জানা গেল। নিশ্চয়ই তারা নিচ থেকে পাথর বয়ে এনেছিল। এভাবেই এই শহরের উৎপত্তি। এখানকার মানুষের শারীরিক গঠনই বলে দেয় তারা বেশ কর্মঠ। আর এত যুগ আগেকার মানুষ এখনকার মানুষের চেয়ে আরও বেশি শক্তিশালী ছিল বইকি। তাই এই যুক্তি খুব একটা অযৌক্তিক হবে না। কিন্তু তার আগে সকলে মিলে একবার নিচে না গেলে কোনো মতেই কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হবে না। তাই ওপরে কিছুজনকে রেখে প্রফেসর লাহা, প্রফেসর আদিদেব ও প্রফেসর রুদ্র কয়েকজনকে নিয়ে নিচে নেমে যান। যাওয়ার সময় প্রফেসর লাহা বিদ্যুৎকে বলে যান, বিদ্যুৎ শোন, প্যারামিটার আর ভেরিয়েবলের বুকের ওপরের প্যানেলটার দিকে একটু নজর রাখিস। তুই তো জানিস আমাদের কোনো বিপদ হলে ওখানে কেমন সিগন্যাল এসে পৌঁছবে। যদি তেমন বুঝিস তাহলে সাথে সাথে নিচে নেমে দেখিস আমাদেরকে উদ্ধার করা যায় কিনা। বিদ্যুৎ ঘাড় নেড়ে সম্মতি জানায়। এই প্রফেসর লাহা এক অদ্ভুত মানুষ। সামনে এক অজানা বিপদ জেনেও সেখানে না গেলে যেন তার শান্তি হয় না। তার উপর আবার ঠাকুর দেবতা মানেন না। তারা নিচে নামতে নামতে লক্ষ্য করলেন পথটা মসৃণ নয় বা কোনো একটা সঠিক প্যাটার্নেও নেই। অর্থাৎ সেটা মানুষের পায়ে পায়ে তৈরি হয়েছে, কোনো বিশেষ যন্ত্র বা পাথর কেটে পথ তৈরি হয়নি। কিন্তু এত উপরে তাদের ওঠার দরকারই বা কি ছিল? নিচে কি এমন ছিল যা আনতে তাদের এত ঘন ঘন সেখানে যেতে হতো? দেখো, খাবার, জল অথবা কোনো পশু পাখি এগুলো আনারই সম্ভাবনা বেশি, কারণ পাহাড়ের এত উপরে চাষবাস করার সম্ভাবনা খুবই কম। এখন নিচে না পৌঁছে কিচ্ছু বলা কিন্তু শক্ত। প্রায় ঘণ্টাখানেক একটানা নামতে নামতে তারা পৌঁছে গেলেন পাহাড়ের প্রায় পাদদেশে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও এক নতুন চমক। সিঁড়ির শেষ ধাপটা একটা প্রকাণ্ড জলাশয়ে মিশে গেছে। সেখানে গিয়ে তাদের থমকে যেতে হয়। তবে কি শুধুমাত্র জল সংগ্রহ করার জন্য তারা এত দুর্গম পথ অতিক্রম করে রোজ আসা যাওয়া করত? সবটাই আপাতত পরীক্ষা সাপেক্ষ। স্থানীয় দুজন যুবককে জলাশয়ের মধ্যে নামতে বলে অধীর আগ্রহে সকলে দাঁড়িয়ে থাকেন পাথরের সিঁড়িতে। নিমেষের মধ্যে হুশ করে জলের গভীরে তলিয়ে যায় তারা দুজনে। মাঝে মাঝে শুধু বুদবুদ উঠতে দেখে বোঝা যায় তাদের অস্তিত্ব। এক একবার মাথাটা বের করে আবার ডুব দিচ্ছে জলাশয়ের একদম অতলে। বেশ কিছুক্ষণ এমন করার পর ওই যুবক দুজনেরই একজন বেশ জোরে চেঁচিয়ে ওঠে কিছু একটা দেখে। কোনো রকমের সাঁতার কেটে পাড়ের কাছে এসে বেশ উত্তেজিত গলায় বলে, ওই পুকুরের তলায় একটা কালো পাথরের পাহাড় রয়েছে। হ্যাঁ,
অনেকগুলো ছোট বড় মাঝারি কালো পাথর, হ্যাঁ, ওই একের পর এক সাজিয়ে রেখে কেউ যেন একটা নিখুঁতভাবে একটা পাহাড় তৈরি করেছে। হ্যাঁ, ঠিক একইভাবে পাহাড়ের উপর পাথর সাজিয়ে ওপরে মাচ্চু পিচ্চু শহর তৈরি হয়েছে। আর এখন দেখা যাচ্ছে পাহাড়ের পাদদেশে একটা জলাশয়, তার মধ্যেও কালো রঙের পাথরের পাহাড়। এ যেন কোনো রহস্যের উন্মোচন চাইতে রহস্য আরো বেশি ঘনীভূত হয়ে উঠছে। প্রফেসর লাহা বেশ চিন্তিত গলায় ওই যুবকের উদ্দেশ্যে বলেন, কয়েকটা পাথর সেই পাহাড় থেকে আনতে পারবে? যুবকটি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আবার ডুব দেয় জলাশয়ের গভীরে। অন্য যুবকটিও তাকে সাহায্য করতে তার কাছে চলে যায়। তারপর কেটে যায় বেশ কিছুক্ষণ। জলের অস্থির তরঙ্গ দেখে বাইরে থেকে বোঝা যায় যে সেই দুজন যুবক কালো পাথরের পাহাড় থেকে পাথর সংগ্রহ করার প্রচেষ্টায় এই তরঙ্গ সৃষ্টি হচ্ছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তারা দুজনেই জলের ভেতর থেকে উঠে আসে এবং দুজনের হাতেই দেখা যায় বেশ কয়েকটা ছোট এবং মাঝারি আকারের কিছু পাথর। তারা সেগুলো নিয়ে প্রফেসরদের কাছে যায়। প্রফেসর আদিদেব একটা পাথর হাতে তুলে নিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে পরীক্ষা করে বলেন, আমার তো মনে হচ্ছে এটা মেটিওরাইট বা উল্কার পাথর। সকলের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হলো। উত্তেজনায় হাঁপাতে থাকেন প্রফেসর আদিদেব। তিনি পাথরটাকে হাতে নিয়ে বলেন, তার মানে প্রফেসর লাহার অনুমানই ঠিক। নিশ্চয়ই এখানে কোনো ভিন গ্রহের প্রাণীর আসা যাওয়া ছিল বহু যুগ আগে থেকেই, আর এই পাথরগুলো তারই প্রমাণ। প্রফেসর লাহা পাথরগুলোকে নেড়ে চেড়ে ভালো করে দেখে বললেন, যদি এটা উল্কা পাথরই হয় তাহলে এটাই হবে আমাদের রহস্য সমাধানের প্রধান অস্ত্র। আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে স্পেসোফোনের কাছে, গিয়ে দেখা যাক সেখানে কোনো সিগন্যাল এসেছে কিনা। যদি সিগন্যাল না এসে থাকে তবে এই পাথরই আমাদের সাহায্য করবে সিগন্যাল পাঠানোয়। চলো উপরে যাওয়া যাক। উপরে উঠে আসতেই ওনারা দেখেন বিদ্যুৎ একইভাবে স্পেসোফোনকে আগলে বসে আছে। স্পেসোফোন এখনো একইভাবে অজানার উদ্দেশ্যে সিগন্যাল পাঠিয়ে চলেছে। প্রফেসর লাহা খুঁজে পাওয়া কালো পাথরের একটা টুকরো প্যারামিটারের সামনে তুলে ধরে, আর একটা টুকরো স্পেসোফোনের পাশে রেখে দিয়ে স্পেসোফোনের ডিজিটাল প্যানেলে কিছু বদল এনে ফিরে যান নিজের তাঁবুতে। বাকিদেরও বলেন যাতে তাঁরাও নিজেদের তাঁবুতে গিয়ে পাথরগুলো ভালো করে পরীক্ষা করে দেখেন। সেদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও স্পেসোফোনের কাছে কোনো সিগন্যাল এসে পৌঁছয় না। একসময় হতাশ হয়েই প্রফেসর লাহা ফিরে যান নিজের তাঁবুতে। ভোর রাতে প্রফেসর রুদ্রর চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় প্রফেসর লাহার। তিনি তাড়াতাড়ি তাঁবু থেকে বেরোতে যাওয়ার মুখে প্যারামিটারের ডিজিটাল প্যানেলে একটা নতুন সিগন্যাল দেখে প্রায় আঁতকে ওঠেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে হুড়মুড়িয়ে বেরিয়ে যান। প্রফেসর রুদ্রর কাছে না গিয়ে তিনি সোজা চলে যান স্পেসোফোনের কাছে। সেখানে পৌঁছে স্পেসোফোনের ডিজিটাল প্যানেলের দিকে চোখ যেতেই আনন্দে হাততালি দিয়ে চেঁচিয়ে ওঠেন, বলেন, ইয়েস ইয়েস, আমার অনুমান ঠিক আছে। আছে এই জায়গার সাথে অন্য গ্রহের যোগাযোগ অবশ্যই আছে। তারা আবার যোগাযোগ করতে শুরু করেছে নতুন করে। প্রফেসর রুদ্র ততক্ষণে প্রফেসর লাহার কাছে চলে এসেছেন। তিনি উত্তেজনায় প্রায় হাঁপাচ্ছেন। প্রফেসর লাহাকে হাততালি দিতে দেখে তিনি একটু অবাক হয়ে বলেন, নতুন কিছু পেলেন বুঝি আমার মতো? প্রফেসর লাহা তার সহজাত গাম্ভীর্য ফিরিয়ে ভুরু কুঁচকে বলেন, তা পেয়েছি বটে, কিন্তু আমার মতো মানে আপনি কি কিছু পেয়েছেন নতুন করে? প্রফেসর রুদ্র তার ঝোলা ব্যাগ থেকে একটা গিঁট বাঁধা দড়ির পুঁটলি বের করে আনলেন। প্রফেসর লাহার হাতে সেটা দিয়ে বলেন, এটা আজ সকালে আমি খুঁজে পেয়েছি। একটু ভালো করে দেখুন, এটা একদম নতুন। মানে যে স্যাম্পলগুলো আমাদের কাছে ছিল সেগুলোর মধ্যে এটা ছিল না। দড়িটাকে ভালো করে প্রত্যক্ষ করলেই বুঝতে পারবেন। এই দড়িটার রং ভীষণ পাকা এবং গিঁটগুলো একদম নতুনভাবে দেওয়া হয়েছে। আমার সত্যি আশ্চর্য লাগছে যে পাহাড়ের এত উঁচুতে এই নতুন দড়িটাকে কে ফেলে রেখে গেল। এই জন্যই আপনি চিৎকার করে উঠেছিলেন বুঝি? দড়িটা হাতে নিয়ে প্রফেসর লাহা বললেন। প্রফেসর রুদ্র একটু লজ্জা পেয়ে বলেন,
আসলে একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম, মানে তাই আপনাদের চিৎকার করে জাগিয়ে তুললাম। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তাকে মাঝপথে থামিয়ে দিয়ে প্রফেসর লাহা বললেন, এই দড়িতে পাওয়া গিঁটের কোনো মানে বুঝতে পেরেছেন কি? যদি বুঝতে পারেন তাহলে আমাকে এক্ষুনি বলুন, আমাদের হাতে কিন্তু সময় ভীষণ কম। প্রফেসর রুদ্র একটু মাথা চুলকোলেন, বললেন, আমি খানিকটা আন্দাজ করেছি, আমাকে আমাকে মিনিট 15 সময় দিন, আমি তার মধ্যে আমার সহকর্মীদের সাথে আলোচনা করে আপনাকে সবটা জানাচ্ছি। প্রফেসর রুদ্র চলে যাওয়ার পর প্রফেসর লাহা বিদ্যুৎকে ডেকে বললেন এই ধরনের কিছু নীল রঙের দড়ি তার ব্যাগের মধ্যে রয়েছে, সেটা নিয়ে আসতে। তারপর তিনি আবার ফিরে গেলেন স্পেসোফোনের কাছে। প্রফেসর আদিদেব জিজ্ঞেস করলেন, আরে আরে হয়েছেটা কি, আমাকে একটু বুঝিয়ে বলবে? তার সাথে বাকিরাও যে বেশ উৎসুক হয়ে রয়েছে সেটা তাদের মুখ দেখলেই বোঝা যায়। তবে প্রফেসর লাহার যেন সেদিকে কোনো মনই নেই। এক মনে একবার স্পেসোফোনের ডিজিটাল প্যানেল আর প্যারামিটারের ডিজিটাল প্যানেল খুব মন দিয়ে দেখে চলেছেন, যেন এক্ষুনি কোনো সাংঘাতিক কিছু সেখানে হতে চলেছে। প্রায় 20 মিনিট পর প্রফেসর রুদ্র নতুন পাওয়া দড়িটা হাতে নিয়ে ছুটতে ছুটতে প্রফেসর লাহার কাছে এসে বলেন, প্রফেসর আমি বুঝতে পেরেছি, এই দেখুন, এই দড়িতে মোট 3টে গিঁট রয়েছে, পরপর দুটো বেশ বড় এবং শক্ত, আর শেষের দিকটা একটু তফাতে রয়েছে এবং সেটা ছোট। আমাদের ধারণা সেই ছোট গিঁটটা একটা জ্যোতি চিহ্ন, ধরে নেওয়া যাক সেটা প্রশ্নবোধক চিহ্ন। আর প্রথম দুটো গিঁট পরীক্ষা করে এর আগের দড়ির গিঁটের সাথে মিলিয়ে দেখেছি। প্রথম গিঁটটা তোমরা আর দ্বিতীয় গিঁটটা কে, এই শব্দ দুটোর সাথে মিল পাওয়া যাচ্ছে। তাহলে এটা দাঁড়ালো তোমরা কে। তার কথা শেষ হতেই প্রফেসর লাহা বিদ্যুতের আনা নীল দড়িটা প্রফেসর রুদ্রর হাতে দিয়ে বলেন, আপনি এই দড়িটাতে গিঁট দিয়ে লিখুন, আমরা তোমাদের বন্ধু। প্রফেসর রুদ্র অবাক হয়ে বলেন, হ্যাঁ, মানে কাদের উদ্দেশ্যে লিখব? যা বলছি আগে লিখুন, পরে আমি সবটা বুঝিয়ে বলছি। আমাদের হাতে সত্যি সময় খুব কম। প্রফেসর লাহা একটু বিরক্ত হয়ে বললেন কথাটা। প্রফেসর রুদ্র আর প্রশ্ন না করে গিঁট বেঁধে লেখেন, আমরা তোমাদের বন্ধু। তারপর প্রফেসর লাহা প্রফেসর আদিদেবের দিকে তাকিয়ে বলেন, এখানে সবচেয়ে উঁচু পাথরের ওপর উঠে তুমি উত্তরের দিকে মুখ করে এই দড়িটা হাতে নিয়ে দাঁড়াও, আমি দেখছি তারপর কি করা যায়। প্রফেসর লাহাকে এখন কোনো প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাবে না, তার চেয়ে তিনি যা বলছেন সেটা মেনে নেওয়াই ভালো। তার কথা মতো প্রফেসর আদিদেব একটা উঁচু পাথরের ওপর উঠে ওই দড়িটা হাতে নিয়ে দাঁড়ান। তিনি লক্ষ্য করেন প্রফেসর লাহা স্পেসোফোনের ডিজিটাল প্যানেলে একটা নতুন সিগন্যাল সেট করছে, আর তাতেই আকাশ ফাটিয়ে একটা ভয়ঙ্কর মেঘের গর্জনের মতো কিছু একটা শুনতে পায় সকলে। তাদের অবাক করে দিয়ে তাদের সামনে একটু একটু করে স্পষ্ট হয় একটা গোল চাকতির মতো উড়োজাহাজ বা স্পেসশিপ। সেটা মাচু পিচু শহরের ঠিক সামনে আসতেই প্যারামিটার আর স্পেসোফোন একটা বিপ বিপ করে আওয়াজ করে, জানান দেয় তাদের পাঠানো সমস্ত সিগন্যাল এদের কাছে গেছে। প্রফেসর লাহা প্রফেসর আদিদেবকে বলেন, তুমি দড়িটা খুলে ওদের সামনে দাঁড়াও। প্রফেসর আদিদেব প্রফেসর লাহার কথা মতোই দড়িটা মেলে ধরে দাঁড়ান। তবে তাদের তরফ থেকে কোনো উত্তর না আসায় প্রফেসর লাহা অধৈর্য হয়ে পড়েন। আরও কিছুক্ষণ অপেক্ষার পর আবারও একটা কালো রঙের দড়ি স্পেসশিপের ভেতর থেকে তাদের দিকে ছুঁড়ে দেওয়া হয়। তারপর নিমেষের মধ্যে সেই স্পেসশিপ মিলিয়ে যায় আকাশের গায়ে। বেশ কিছুক্ষণ সকলে স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে আস্তে দড়িটা তুলে প্রফেসর রুদ্র পরীক্ষা করে বলেন, এতে লেখা আছে তোমরা আমাদের বন্ধু নও, তারা হারিয়ে গেছে। দুপুরে সকলেই বেশ উৎসাহ নিয়ে একসাথে গোল হয়ে বসে। তাদের কাছে এখনো অনেক কথাই অজানা রয়ে গিয়েছে। সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা করার দায়ভার দেওয়া হয়েছে প্রফেসর লাহাকে। তিনি বিনম্র কণ্ঠে বলেন, এই রহস্য সমাধানে আমাদের সকলের সমান কৃতিত্ব রয়েছে। আমার বন্ধু প্রফেসর আদিদেব পরীক্ষা করে জানিয়েছেন যে ইনকারা প্রথমে পশুর চামড়া পরিধান করলেও
পরে তারা পশম এবং সুতির কাপড় পরিধান করতে শিখেছিল। আর প্রফেসর রুদ্র না থাকলে আমি রিসার্চে এক পাও এগোতে পারতাম না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি গম্ভীর গলায় আবার বলেন, আসলে পাথরের গায়ের রেখাগুলো পরীক্ষা করে আমি বুঝেছিলাম ওগুলো একটা মানচিত্র। কিন্তু পাহাড়ের ওপরে কাদের জন্য এই মানচিত্র তৈরি হয়েছিল তা স্পষ্ট নয়। নিশ্চয়ই আকাশপথে এই ম্যাপ অনুসরণ করেই কেউ বা কারা আসত। সেদিন সকালে সূর্যোদয় দেখার পর খেয়াল করেছিলাম একটা বিশেষ রেখার ওপর প্রথম সূর্যের আলো এসে পড়ে। আমার বন্ধু প্রফেসর আদিদেব জানিয়েছেন যে ইনকা সভ্যতা সূর্যের সৃষ্টিও বলা চলে। তাই স্পেসোফোনকে সিগন্যাল সেট করে দিয়ে ঠিক ওই দাগের ওপরই রেখে এলাম এবং শুরু করলাম সিগন্যাল পাঠানো। একটু থেমে তিনি আবার বলেন, তবে প্রথম সিগন্যালে কেউ সাড়া দিচ্ছিল না। পরে জলাশয়ের ভেতর থেকে কালো পাথরগুলো আনতে প্রফেসর আদিদেব বললেন ওগুলো উল্কা পাথর। তাই ওগুলোকে টোপ হিসেবে ব্যবহার করে আবার নতুন করে সিগন্যাল পাঠালাম, আর তাতেই মোক্ষম সাড়া মিলল। প্রথমে তারা একটা বার্তা পাঠালো আমাদের, সেটা আমরা বুঝতে পারায় তাদের ধারণা হলো যে তাদের হারিয়ে যাওয়া বন্ধুরা হয়তো ফিরে এসেছে। তাই তৎক্ষণাৎ তারা ফিরে এসেছিল এই মাচু পিচু শহরে। কিন্তু ফিরে এসে তারা তাদের পুরনো বন্ধুদের না পেয়ে তখনই সমস্ত সংযোগ তুলে নিল স্পেসোফোনের সাথে। এতক্ষণে তারা পৌঁছে গেছে তাদের নিজেদের গ্রহে। আমার ধারণা ইনকা সভ্যতার সময় থেকেই এদের পৃথিবীতে যাতায়াত ছিল, আর এদের যাতায়াতের ফলেই উল্কা পাথরের সৃষ্টি হয়েছিল। পরে সেটা দিয়েই তৈরি হয় এই আশ্চর্য মাচু পিচু শহর এবং এই জায়গার মানুষের দ্বারা তৈরি হয় একটা সভ্যতা। এই বলে চুপ করলেন প্রফেসর লাহা। দীর্ঘশ্বাস ফেলে বললেন, রইল বাকি আর একটা প্রশ্নের উত্তর। তারা লোহা ব্যবহার না করেও পাথরের উপর কিভাবে দাগ কাটল? উল্কা পাথরগুলো একটু লক্ষ্য করে দেখুন, এগুলো লোহার চাই কোনো অংশে কম শক্ত নয়। হয়তো সেই পাথর ব্যবহার করেই দাগগুলো কাটা হয়েছে। প্রফেসর রুদ্র একটু আবেগঘন গলায় বলেন, আমাদের মানুষের মধ্যে এখন আর সততা নেই, অথচ ভিনগ্রহী প্রাণীরা আমাদের শিখিয়ে গেল সততা, বন্ধুত্ব এগুলো কতটা দামি। কোনো মূল্যেই তারা আমাদের সাথে বন্ধুত্ব করতে রাজি হলো না। আজ তাদের ফিরে যাওয়ার পালা। পেরু সরকার তাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করেছে। এত কম সময়ে ইনকা সভ্যতার অজানা তথ্যকে উন্মোচন করার জন্য তারা ভীষণভাবে কৃতজ্ঞ সকলের কাছে। তবে সব রহস্যের সমাধান হলেও একটা রহস্যের কাঁটা তখনও বিঁধে রইল রহস্যের অন্তরালে। প্রফেসর লাহার বাড়ির চোর আর প্রফেসর রুদ্রর ঘরে আসা চোরটা কে? সে কি এখনো মিশে আছে বন্ধু সেজে, নাকি সেটাও কোনো মরীচিকার মতো হারিয়ে যাওয়ার ঘটনা, যেখানে সততা আর বন্ধুত্বের একটা দৃষ্টান্ত সৃষ্টি করল ভিনগ্রহের প্রাণীরা, সেখানে মানুষ কি এখনো রয়ে যাবে স্বার্থপর আর সুযোগ সন্ধানী? দেখা যাক প্রফেসর লাহা তার আবিষ্কারের মাধ্যমে এই রহস্যের সমাধান করতে পারেন কিনা। এতক্ষণ আপনি শুনছিলেন প্রফেসর বৈদুর্য লাহা সিরিজের প্রথম গল্প ইনকা সভ্যতার সন্ধানে। গল্প পাঠ, গল্পের সূত্রধার এবং বৈদুর্য লাহার ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, রৌনক এবং শঙ্খ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল বিশ্বরূপ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।